আচ্ছা, আপনি তো বিজনেস করেন ভাই। জি। আপনার মাসিক ইনকাম কত? শ্রীমঙ্গল পডকাস্ট থেকে এই প্রোমো কোড ইউজ করলে আপনারা পেয়ে যাবেন 15% ডিসকাউন্ট। 15% ভাই। ঠিক আছে ভাই? জি, তাহলে ওটা আমাদের ডিল হয়ে গেল অফ কোর্স আমি 15% ডিসকাউন্ট দিব আজমল? আমার পক্ষ থেকে। যদি আপনাদের পডকাস্টের কুপন কোড নিয়ে আসে, হ্যাঁ। সেটা পার্সোনালি আমি 15% ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ। দেশে শিক্ষিত বেকারের আরো এত পার্সেন্ট হার বাড়ছে। তাই যদি আপনি এই দিন না দেখতে চান তাহলে অবশ্যই হাতে কাজ, শুধু মোবাইল না, হাতে যে যত ধরনের কাজ আছে আপনারা সেটা এখন থেকে শেখার চেষ্টা চেষ্টা করুন। করুন। প্রয়োজনে মাসুম ভাই যোগাযোগ করুন, নাজমুল সাথে যোগাযোগ করুন। আমি যখন মাসুম ভাই সেদিন যখন গেছিলাম, তো যাওয়ার আগে কিন্তু আমি আপনার এই শ্রীমঙ্গলের মধ্যে কারাকার মধ্যে দিয়া করে আমি চ্যাট জিপিটি একটু দিয়া করছিলাম, এর জিবিএস জিগেছিলাম। তখন থেকে আপনার নামটা আসছে। তখন আমি কি করলাম, আপনার যদি ব্রেন ভালো থাকে, আপনার যন্ত্রের প্রয়োজন আছে, বাট কিছু সঙ্গে আমি কাজ করতে পারি। এসএসসিতে ফেল করার পরে আমার ভিতরে হ্যালো সবাইকে শ্রীমঙ্গল পডকাস্টে আবার নতুন এপিসোডে স্বাগতম। আজকের এপিসোডটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আপনারা জানেন যে আমরা শ্রীমঙ্গল পডকাস্ট শ্রীমঙ্গল মাঠীয় মানুষ দিনে কাজ করি। তো আজকে আমরা যাকে নিয়ে আসছি আপনারা তো সবাই চিনে থাকবেন, আমাদের সবারই প্রিয় মাসুম ভাই। মাসুম ভাইয়ের পরিচয়টা আমরা কিছুক্ষণের ভিতরে জানবো। তার আগে আমরা একটু কথা বলে নিই। আজকের হোস্ট আছি আমি, মোহাম্মদ রমজানের নয়ন। শ্রীমঙ্গল পডকাস্ট হয়তো আপনারা রেগুলার দেখেন, এবং আমার সাথেই আছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল পডকাস্টের আরও একজন হোস্ট। আমাদের সাথে আমরা আজকে যে গেস্টদের নিয়ে আসছি আপনারা সবাই চিনেন, সবাই শ্রীমঙ্গলের সার্ভিস প্রোভাইডার এবং ভালো মানের সার্ভিস প্রোভাইডার সবাই। তো আমরা ওনাদের সাথে পরিচিত হব, ওনারা ওনাদের পরিচয় দিবেন। তো আমি আর কথা না বাড়িয়ে ওনাদের পরিচয় পর্বে চলে যাচ্ছি। আমি আমাদের আজকের যে গেস্ট মাসুম ভাই, ওনাকে ওনার পরিচয় এবং ওনার বর্তমান পেশা কি বা আপনি কি করেন এই বিষয়ে আপনি একটু কথা বলুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম তরফদার, সিইও মাসুম মোবাইল সলিউশন। আমার বর্তমান পেশা ঠিকানা হচ্ছে শ্রীমঙ্গল। আর পাশাপাশি আমার একটা ট্রেনিং সেন্টার আছে, যারা আসলে অবগত আছেন, বা আমার একটা পেজ আছে যারা দেখতেছেন, আশা করি সবাই জানেন। আর এটার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা বেকার, কর্মসংস্থান নাই, যারা কাজ জানে না, ওদের কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে আমরা একটা ট্রেনিং সেন্টার করছি। আর তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি, আমরা যারা কর্ম জানে না বা যারা বেকারত্বের মধ্যে আছে, ইয়াং জেনারেশন, ওদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। আর হাতে কলমে যে একটা শিক্ষা আছে, এটার থেকে দূর করে আমরা প্র্যাকটিক্যালি যেটা শিক্ষা দরকার, আমরা এটা স্টার্ট করছি শ্রীমঙ্গলে প্রথম। আর শুধু শ্রীমঙ্গলে প্রথম নয়, এটা আমাদের মৌলভীবাজার জেলার ভিতরে আমি প্রথম স্টার্ট করছি। আর যারা এখানে ভিজিট করছেন, আশা করি সবাই জানেন বা দেখছেন এটা সম্পর্কে আর কি। তো জি। আসলে ভাই যেটা শুরু করছেন সেটা আমরা তো আগে যে পড়াশোনা ছিল বই ভিত্তিক, জি। হ্যাঁ, বই ভিত্তিক পড়াশোনা করতাম, একটা চাকরির জন্য অপেক্ষা করতাম। জি। সরকারি চাকরি হোক বা কোম্পানির কোনো ক্লার্কের চাকরি হোক, জি। এই বিষয়ে আমরা এইসব চাকরির জন্য আমরা অপেক্ষা করতাম। জি। কিন্তু ভাই যেটা শুরু করছেন সেটা হচ্ছে আপনি পড়াশোনা বা আপনি এই যে স্কিলটা অর্জন করলেন, অর্জন করার পাশাপাশি কিন্তু আপনার জব পেয়ে যাচ্ছেন আপনি, হ্যাঁ, জি। যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারতেছেন। যেটা কর্মসংস্থান তৈরি হচ্ছে। হ্যাঁ, নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করতে পারতেছেন। আচ্ছা, তো ধন্যবাদ ভাই আপনার পরিচয় দেওয়ার জন্য। আবারও আসছি আপনাদের কাছে। আমাদের সাথে আরো একজন গেস্ট, আমার মায়ার মানুষ, আমি ওনাকে ওনার পরিচয় দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান অবি। আমি শ্রীমঙ্গল এমবি মোবাইল ফিক্স অ্যান্ড ট্রেনিং সেন্টারের ম্যানেজিং পদে আছি। আর পাশাপাশি আমি শ্রীমঙ্গল মক্কা মার্কেট মোবাইল সফটওয়্যার নিয়ে কাজ করি। আর দীর্ঘ 2 বছর যাবৎ আমি শ্রীমঙ্গল মক্কা মার্কেট মোবাইল নিয়ে কাজ করি। এই আপনার মোবাইল আইফোন থেকে ধরে আর কি মোবাইলের ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে কাজ করি আর কি। আচ্ছা, আমি নাজমুল বিষয়টা বলতে চাই যে শ্রীমঙ্গলে যতটা মানে মোবাইল ফোনের দোকান আছে, আমি আসলে মানে মোবাইল ফোন নষ্ট হলে আমি বলছি মক্কা মার্কেট। মক্কা মার্কেট আসলে মোবাইলের সার্ভিস দেওয়া হয়। তো নাজমুলকে পার্সোনালি চিনি আমি, যে আমার যত সমস্যা হয় নাজমুল ভাই কি লাগবে, এইটা এইটা মানে অন্য দোকানের যে সেলসম্যান বা যারা যারা আছে তাদের যে ব্যবহার, নাজমুলের যে ব্যবহার টোটালি অন্যরকম, ডিফারেন্ট। হ্যাঁ, আর আমি মনে করি শুধুমাত্র যে আমার কাছে ভালো লাগা বিষয়টা এরকম না। শ্রীমঙ্গলে মাসুম ভাইকে যেমন তেমন লোক ছিলেন, নাজমুল কিন্তু তার ব্যতিক্রম কিছু না। না ভাই, সব ধরনের কাজ পারুক বা না পারুক, তবে যথেষ্ট তার সাহায্যর ভিতরে সে কিন্তু সামর্থ্যের ভিতরে সে সাহায্য করার চেষ্টা করে।
তো ধন্যবাদ জানাচ্ছি নাজমুলকে। আমরা একটু মাসুম ভাইয়ের কাছে যেতে চাই যে মাসুম ভাই, শুরুতে আপনি শ্রীমঙ্গল পডকাস্টে আমাদের পেজে আমাদের পডকাস্টে আসছেন, আপনার মূল্যবান সময়কে তোয়াক্কা না করে আমাদের কাছে আসছেন, তার জন্য আমাদের পক্ষ হতে আপনাদের কৃতজ্ঞ জানাই এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে বর্তমান সময়টা আমরা যেভাবে পড়ালেখার দিকে ফোকাস রাখি, আমরা কিন্তু হাতের কাজের সাথে সময়টা দেই না। যেমন একটা ছেলে যখন ক্লাস 1 থেকে পড়ালেখা শুরু করে, ক্লাস 10 10 বছর, দেন আরো 10 বছর 15 বছর, প্রায় 20 থেকে 25 বছর মতো পড়াশোনা দিকে যায়। তারপর এই পড়াশোনা শেষ করে চাকরির পিছনে ফাইল হাতে নিয়ে কিন্তু বিভিন্ন এনজিওতে বিভিন্ন ইয়াতে ঘুরতে হয়। হ্যাঁ, তো আপনার বিষয় যদি বলি, আপনি কিন্তু এই লাইনই নাই, কিন্তু আপনার কিন্তু এই লাইনটা কমপ্লিট করে লাগেও না। তারপরে কিন্তু যদি আপনার এই লাইনটাকে ফলো করে, তাহলে তার কিন্তু ওই ফাইলটা হাতে নেওয়া যাওয়া লাগে না, মানুষ তার কাছে আসে ওই কাজের জন্য বা ওই সমস্যাটা থাকার জন্য। আমি আপনার জীবনী সম্পর্কে জানতে চাই, বা আপনি কিভাবে ওই কাজের দিকে আপনি অগ্রসর, বা কি হাতের কাজ কিভাবে শিখলেন, বা আপনার পড়ালেখা, হ্যাঁ ওই বিষয়গুলো আপনারা একটু জানতে চাই। ধন্যবাদ জানাই শ্রীমঙ্গল পডকাস্ট পেজকে এত সুন্দর প্রশ্ন করার জন্য আমাকে। আর আসলে আমার পার্সোনাল লাইফ বলতে আমি 10 ড্রপ আউট যেটা বলে আর কি, মেট্রিক ড্রপ আউট যেটা বলে। আচ্ছা আচ্ছা, আমি আসলে অ্যাকচুয়ালি পড়ালেখাতে ফোকাস না দিয়ে আমি চিন্তা করছি হাতের কোনো কাজ শেখার জন্য। আমি যখন আমরা 90 স্টুডেন্ট আর কি যেটা বলে, আচ্ছা হ্যাঁ 90 থেকে বুঝতে আমাদের পারছি, হ্যাঁ। স্টার্ট আর কি পড়ালেখার লাইফ। 2007-এর দিকে যখন এসএসসি পরীক্ষা দিই, আমি কিন্তু ফেল করি এসএসসিতে। আমি কিন্তু এসএসসিতে ফেল করি। 2007-এ দিয়েছেন SSC জি। পরীক্ষা। এসএসসিতে ফেল করার পরে আমার ভিতরে একটা চিন্তা ঢুকলো যে আমি আবার পরীক্ষা দিব, আবার পাস করবো। লং চিন্তা ভাবনা চলে আসছে যে পাস করার পরে আমি আরো উচ্চ মাধ্যমিকে যাইমু, পরে চাকরি করবো, আমি চিন্তা ভাবনা অসুবিধা। তখন মাথায় আসলো আমার ফ্যামিলি থেকে চিন্তা, আমার কইলা যে তুমি একটা হাতের কাজ শিখো। বিশেষ করে আমার আব্বুরে আমি ধন্যবাদ জানাই। এটার পিছনে যদি কারো সর্বোচ্চ চেষ্টা থাকে, এটা হচ্ছে আমার আব্বুর। আমি থাকতে ওনার পায়ে ধরে সালাম করতাম। আসলে আজকে এই জায়গায় মানে আমি যে পৌঁছাইছি, হ্যাঁ এটা আমার একমাত্র অবদান আমার আব্বুর। আমার আব্বু খুব চেষ্টা করছেন আমার কোনো হাতের কাজ শিখে ফেলার লাগে, আর এই চেষ্টাটা সফল হয়েছে আমার জীবন আজকে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো আমাদের সবাই গ্রামীণ ব্যাংকের একটা প্রতিষ্ঠান আছে, জানেন সবাই, হ্যাঁ, গ্রামীণ ব্যাংক গ্রামীণ একটা ব্যাংক। এনজিও সংস্থা আছে। তো ওই সংস্থার মাধ্যমে এটা তখন সার্কুলার আসছিল যে যারা সদস্য ছেলে মেয়ে আছে তাদেরকে কাজ শিখাবে তারা। গ্রামীণ ব্যাংকের হ্যাঁ। সদস্য যারা আছে। যারা অনলি সদস্য, যারা তাদের ছেলে মেয়েকে কাজ শিখাবে, বাইরের কোনো লোক নিবে না। তো তখন কিন্তু এটা মোটামুটি ফিস ছিল, কিন্তু ফ্রিতে না। হ্যাঁ তো আব্বু তখনকার সময় ওদের টাকা অ্যারেঞ্জ করে একটু মোটামুটি একটা বিগ অ্যামাউন্টে ছিল, 20,000 টাকার মতো বা 15,000 টাকা অ্যামাউন্ট, 12টা অ্যামাউন্ট ছিল তখনকার সময়। তখন সব 20,000। 20,000 টাকা কিন্তু পে করছি আমরা, টাকা দেওয়া লাগছে আমাদেরকে। আচ্ছা এই টাকাটা তারা কিস্তির মাধ্যমে কিন্তু আমাদের নিয়েছে, আমাদের তারা লোন দিয়ে কিস্তির মাধ্যমে তারা টাকাটা নিচ্ছে। আরো তো অনেক খরচ আছে এখানের মধ্যে, খালি এটা তো না। তো এতে কিছু চিন্তা না করে কিন্তু আব্বু আমার এখানে ভর্তি করে দিয়েছেন না, তুমি চেষ্টা করো, শিখলে কিছু করতে পারবে। আচ্ছা আচ্ছা। তো আলহামদুলিল্লাহ আব্বুর কথা শুনে আমি গেলাম কি সিলেটে, গিয়ে ওখানে 3 মাস থাকলাম। থাইকা 3 মাস মোটামুটি আমার ট্রেন চলতেছে, তাদের রুলস অনুযায়ী প্রত্যেকদিন এখানে থাইকা খাওয়া শিখতেছি, মোটামুটি ভালো একটা কোর্স হইতেছে। ওটা কি শ্রীমঙ্গলের ভিতরে না, এটা হচ্ছে সিলেটে। সিলেটে? সিলেটে। আচ্ছা। তো আমার অনেকেই ফ্যামিলির মানুষ বা আশেপাশে যারা আছে অনেকেই হয়েছেই মোবাইলের কাজ শিখে কিতা করবো, মোবাইলটা কি কয়টা মোবাইলের মাসে মোবাইল কি আসেনি এখন, হ্যাঁ এটা একটা সময় ছিল কিন্তু তখন হ্যাঁ, এটা মানুষ বলছে। এই যে অ্যান্ড্রয়েড ফোন তেমন একটা ইয়াও ছিল না না, তখন বাটন ফোনের যুগ ছিল, নোকিয়া এগুলা। তখন সবাই বলছে মোবাইল কাজ শিখে কিতা করবো, মোবাইল কিতা আইবনি, মানুষের কাছে মোবাইল আসেনি, কয়জন হাতে মোবাইল আছে, এটা বাদ পাইবনি তাদের কাজ শিক্ষা। আচ্ছা, ওই সালটা বলেন, এটা মানে কবে? আমি যখন কাজ শিখেছি তখন এসএসসি পরীক্ষার সাথে সাথে 2007-এ স্টার্ট হয়েছে। 2007-এর দিকে? জি, পরীক্ষার পরে কিন্তু সাইকেলটা আসছিল। আচ্ছা, বুঝতে পারছি। জি, তখন মানুষ বলে যে এইগুলা কি আর দিয়ে ভাত খাওয়া দেয় বনি, খান শিক্ষা লাভ নাই। তো আমরা আসলে আমার আব্বুর কথা শুনছি না, ওই তুমি যাও, তুমি শিখো গিয়ে ইনশাআল্লাহ কিছু হইব। তখন কিন্তু আমাদের বাজারে আমাদের পল্লিফোনের ব্যবসা আছে, পল্লিফোনের ব্যবসা ছিল আমাদের। পল্লিফোন মানে যে মানুষের কথা কইতো মোবাইল দিয়ে 10 টাকা মিনিট, টেলিফোনের ব্যবসা ছিল আমাদের। এই হিসাবে কিন্তু আমার মোবাইলের প্রতি একটা ভালো একটা ধারণা ছিল। মোবাইল টিভি করতাম সারাদিন, মানুষ আমার চাহিদা সেটার লাগে। খুব কম সংখ্যক মোবাইল ছিল, বাট আমার খুব ধারণা ছিল। আচ্ছা, ধারণা বলতে মানে কল কানেক্ট করা, ওই যে মেসেজ টেসেজ সেটা এগুলোর প্রতি খুব একটা আমার আগ্রহ হয়ে গেছে। মোবাইল টিভি খুব ভালো এক্সপার্ট হয়ে গেছি আমি।
আচ্ছা যারা আশেপাশে যারা তখন মোবাইল সময় তো সবার হাতে মোবাইল ছিল না, যারা আশেপাশে ইউজার ছিল, যারা কিছু একটা হইলেই দৌড়ে আইতো মাসুমের কাছে, মাসুম এটা কি দেখা দাও। হ্যাঁ 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 তখন আমার আব্বা কিন্তু থিঙ্ক করছেন যে এর দিয়ে কিছু একটা হইব, আমার যেটা মাইন্ডে হইছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো যেই কথা সেই আব্বার কথা মতো গেলাম কি কেন 3 মাস কাজ শিখার পর যখন তারা দেখলো যে আমরা মোটামুটি কিছু করতাম পারতাছি না, হ্যাঁ। তারা আরো 3 মাস কিন্তু বাড়াই দিয়েছে আমরা সময় গ্রামীণ ব্যাংকে। গ্রামীণ ব্যাংকে। তখনকার এক্সট্রা টাকা পেলো টাকা তো তখন এক্সট্রা কোনো টাকা নিছে না, আমরা ওই টাকার মোটামুটি ভিতরেই। ওই টাকার মধ্যে আমরা 6 মাস আমরা ট্রেন করছি কেন মধ্যে। ওইটা আমি চলে আসলাম, এসে মোটামুটি আমার হাত কাজের যোগ্য হয়েছে, আমি এলাকার বাজারে কিছুদিন কাজ করছি। আচ্ছা কাজ করে আর দ্বিতীয়ত আমি শ্রদ্ধার সাথে নাম দিতে চাই আমাদের মিন্টু ভাই, বাসিরুদ্দিন মিন্টু ভাই শ্রীমঙ্গলের আমার সেকেন্ড যে উস্তাদ কই দিব আপনি। ওইখান থেকে কাজ শিখে আসার পরে আর যে কলেজ রোড আপনার যে বাসিরুদ্দিন মিন্টু ভাই মোবাইল টেকনোলজি, যারা চিনেন আপনার ওই যে অগ্রণী ব্যাংকের পাশে যে দোকানটা মোবাইল টেকনোলজি, আচ্ছা আচ্ছা আমি কিন্তু ওই জায়গায় এসে বাইরের কাছে বলছি যে ভাই আমি কাজ শিখছি, আমি আপনার কাছে বইতাম পারবো না। হুম। তো তাই আমি কিন্তু প্রথম আমার না করছেন, কিছুদিন পরে তাই আমার কিন্তু ইনভাইট করছেন, আব্বার কাছে ফোন দিয়া ইনভাইট করছেন, আমার আওয়াজ লাগে। দীর্ঘ 5 বছর কিন্তু ওনার কাছে আমি থাকছি। আচ্ছা এখানে একটা বিষয় আমার, জি। আপনি সিলেটে ছিলেন, জি সিলেট থেকে শ্রীমঙ্গলে আসছেন, শ্রীমঙ্গলে আসছি। আসার মাঝখানে গল্পটা একটু যদি বলেন আমাদেরকে তাহলে হ্যাঁ। আমার বিষয়টা একটু ক্লিয়ার হবে আর কি। শ্রীমঙ্গলে ওই যে বললাম আমি আসার পর আমার এলাকার দোকানে কিন্তু আমি কিছুদিন বসছি, বসে একটু হাতটা একটু ঠিকঠাক করলাম, মোটামুটি এটা কাজের উপযোগী করে তুলছি। আচ্ছা একজনের দোকানে বসতে গেলে তো আমার একটু কাজ জানতে হবে, হ্যাঁ এমনি তো আর কিছু অভিজ্ঞতা থাকা লাগবে। হ্যাঁ, তো যখন বাইর কাছে আমি মিন্টু ভাইয়ের কাছে আসি শ্রীমঙ্গলে, তখন ধরুন 2008 এরকমই তো, মানে পাশাপাশি সময়টাই, 6 মাস, তার বেশি দিন না, 6 মাস আমার দোকানে আসার পরে দোকানে 5-6 মাস টাইম দিছি, হ্যাঁ। পরে মিন্টু ভাইয়ের কাছে চলে আসছি আমি। মিন্টু ভাই আপনার সম্পর্কে কি লাগে উনি? ভাই আমার কিচ্ছু লাগুন না, কিন্তু আমি ওনারে মনে প্রাণে উস্তাদের সমতুল্য, উস্তাদের বড় উস্তাদ মনে করি। আর আচ্ছা, ওনার বুঝতে হ্যাঁ পারছি। কাজের ডিপার্টমেন্টে আমি যত দক্ষতা অর্জন করছি, বা তখনকার সময় কিন্তু যারা কাজ করে এত দক্ষ কোনো লোক ছিল না শ্রীমঙ্গলে। আমি মিন্টু ভাই খুব একজন দক্ষ লোক ছিলেন, তো উনি তখনকার সময় আইসির কাজ করতেন। তিনি তখনকার সময়ে। তখনকার সময় মোবাইলের টুকটাক আইসি লাগানো কাজ করতেন তিনি। হুম, তা তখন আমি হ্যাঁ হুম, ওদের এত মোবাইল নাই, তারপরও উনি কিন্তু মোবাইলের আইসি কাজ করতেন। আমি জানি না এটা সবাই জানি কিনা, বাট আমার দিক থেকে আমি জানি যে এটা আর কেউ কাজ করতো না শ্রীমঙ্গলে। তো উনি আইসি দিয়ে খুব ডেভেলপ ছিলেন আইসি কাজের মধ্যে। পাশাপাশি আমার দোকান ছিল, যেমন আমাদের খালেদ ভাইও ছিলেন, খালেদ ভাই, তারপরে হানিফ ভাই তো অনেক পরে আসছেন, তারপরে আমাদের রফিক ভাই আছেন, যারাই আছেন। তো মিন্টু ভাই খুব ভালো আইসি কাজ করতেন, এটা আমি দেখছি, যেটা বাস্তবে অভিজ্ঞতা দেখছি। তো ওনার থেকেই আমার আসলে কাজের এক্সপেরিমেন্ট নেওয়াটা, যেটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি যেটা বলে আর কি। আচ্ছা আমরা তো হাতে কলমে টুকটাক শিখে আসছি, হুম, প্র্যাকটিক্যাল করছি কিন্তু এত বেশি একটা না। আচ্ছা হ্যাঁ তো ওনার কাছে আমি শুরু করলাম কাজ, কাজ করতে করতে মোটামুটি ভালো একটা আমি আর্নিং হইতেছে আমার, ডে বাই ডে ওখান ভাই একটা পেমেন্ট দিলে আমারে, আমি মোটামুটি কিন্তু ভালো একটা কাজ শিখে দিছি। হুম, কাজ শেখার পরে একটা সময় এসে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করলাম, ওই যে একটু বাইরে যাই গিয়া দেখি দেশের বাইরে। দেশের বাইরে কোথাও যাইতে পারি কিনা। তখন আল্লাহর রহমত আস্তে আস্তে বাইরেও গেলাম, গিয়া ওইখানে 5-6 বছর কাজ করছি। এই কাজই করছেন? এই কাজই করছি, মোবাইলে কাজই করছি। কোন জায়গায় গেছিলেন? এটা আমি দুবাইতে ছিলাম, দুবাইতে একটা মোবাইল, প্রথমে একটা মোবাইল শপে কাজ করছি আমি। ওইখান থেকে 2 বছর পরে আমি জায়গাটা চেঞ্জ করি, চেঞ্জ করে আপনার ওই যে আমরা দেশে অনেক ওই যে রিফ্রেশ মোবাইল যেটা পাই, আপনারা জানেন কিনা জানি না, যে দুবাইতে কিন্তু রিফ্রেশ মোবাইল পাওয়া যায়। বিভিন্ন দেশ থেকে কালেক্ট করে ফোন নিয়ে আসে, ওগুলো রেডি করে আবার বিভিন্ন দেশে এগুলো সেল করা হয়। আচ্ছা বুঝছি। তো ওই কোম্পানিতে আমি জব করি দীর্ঘ 4 বছর এখানে। তো ভালো একটা এখানে আপনার কাজটা কি ছিল? এই তো মোবাইলের Refresh। যে ফোনগুলো আসতো, যেগুলো প্রবলেম আছে, বিভিন্ন প্রবলেম আছে, ওইগুলো রেডি করে আবার তাদেরকে দেওয়া কি আমার কাজ ছিল। মানে সমস্যা যে ফোনগুলো ছিল, জি ওই ফোনগুলো ওনাদের কাছে আসতো, ওনারা কাজ করতেন, কাজ করে আর রিকন্ডিশন করে ওইটা আবার বিক্রি করা হতো। জি বুঝছি। ওটা তাহলে ওটা আমরা আমাদের দেশেও আসতো না? দেশেও আসতো, হ্যাঁ এটা বিভিন্ন দেশে, এখানে যারা ওয়ার্কার আছে বিভিন্ন তাও- দেশে আচ্ছা তাইলে আমি এখানে একটা কথা বলি যে জি। বাইরে থেকে রিফ্রেশ ফোন তাদের ইউজ করা ফোন আমরা পাইতাম, পাইতাম। আমরা তো ফুল পেমেন্ট দিয়ে কিন্তু নতুন ফোন কিনতাম। এটা আসলে কথা না, ইউজ ফোন যখন আমরা যখন বিক্রি হয় যেভাবে, হ্যাঁ। ওই জায়গাতে ইউজ ফোন বিক্রি হয়, তো এইগুলাই কিন্তু ইউজ ফোনের খাতারে যায় গিয়ে, যেগুলো ইউজ আমাদের ফোন দেশে কি ওই দেশের ইউজ ফোন আমাদের দেশে আসে এখন? প্রচুর আসে, বিভিন্ন দেশে ইউজ ফোন আসে, কিন্তু আইসা কি বক্সের ভিতরে প্যাকেটিং করে ফোন না, রাখা? এগুলো না, না, না। লুজ ফোনই আসে, ইউজ হিসাবে এটা দিতে না। সেকেন্ড হ্যান্ড হিসেবে থাকে।
অনেক দোকানের সামনে যেগুলো ফোন থাকে সেটা কি এরকম? জি জি রাইট, ও এরকম। আচ্ছা, বুঝছি বুঝছি, হ্যাঁ বুঝছি। ওইটা একটা কোম্পানি আছে যারা 1-2 পিস না শত শত পিস রেডি করে হ্যাঁ। বিভিন্ন জায়গায় সেল দেয়। আচ্ছা। তো ওইখানে দীর্ঘদিন কাজ করছি আমি। তো একটা সময় ভাবলাম যে দেশে তো যাওয়া দরকার আমার নাকি। ওইখানে আপনার আর্নিং কেমন হইতো? আলহামদুলিল্লাহ মান্থলি ভালো একটা আর্নিং হইতো তখন। আপনার ফ্যামিলি টিমে দিয়ে আপনার সবকিছু ভালো দিয়ে একটা balance করতে পারতেন? অ্যাভারেজ করা হতো। তখন আপনার আনুমানিক বয়স কত আছে? এখন তো আমি 35 ইয়ার্স ওল্ড। আপনি যদি ফ্ল্যাশব্যাকে যান 10 ইয়ার্স, আমি সিমল অলরেডি রানিং বিজনেস 6 ইয়ার হয়ে গেছি। আচ্ছা, আপনার 10 বছর ফ্ল্যাশব্যাকে যান তখন 25। 25। তার মানে তখন 25 বিয়ে শাদী করছেন না? তখন আমি অলরেডি মধ্যে দেশে এসে বিয়ে টিয়ে করে গেছি আর কি। আচ্ছা, কইরা আবার গেছেন? করে আবার গেছি আমি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো দেখা গেল চিন্তা করলাম যে দেশে কিছু করা দরকার আমার। দেশে আমি স্টার্ট করলাম আমার প্রথম একটা দোকান। ওইটা আপনারা কত সালে ওইটা? এটা যখন করোনা স্টার্ট হয় 2018 সাল, করোনা শুরুতে কিন্তু আমি দুবাই থেকে চলে আসছি বাংলাদেশে। আচ্ছা। আসার পরে করোনা থাকা অবস্থায় কিন্তু আমি শ্রীমল চমুনা পয়েন্ট লটো, যেটা ল্যান্ডমার্ক যদি বলি লটো, হ্যাঁ। সবাই মোটামুটি চিনেন যে লটো কথা বললে, এই মার্কেটে একটা শপ নিয়েছি আমি। এখন যেটা আছেন ওইটাই? এটাতে হ্যাঁ, আচ্ছা। এটি আমার ফার্স্ট শ্রীমলের শপ, মানে নিজের মালিক হিসাবে যেটা নিয়েছি আর কি। এখন এটা আছে, আমি এখন বই, এটা আমার মায়ের জায়গা, এখান থেকে আমার বিজনেস স্টার্ট আর কি, ওন বিজনেস যেটা কয় আর কি, যে নিজস্ব বিজনেস আমি এখান থেকে শুরু করছি। তো ডে বাই ডে চলতে রইল এইভাবেই। দোকান দেওয়ার পরে আস্তে আস্তে আমার পরিচিতি মানুষের কাছে আস্তে আস্তে বাড়তে রইল, মানে কাজ দিয়ে পরিচিতি আর কি। আমি একটু আগে যেতে চাই জি। যে আপনি যখন বাইরে ছিলেন জি, তখন তো আপনার মোটামুটি ওই কাজ করছেন, আপনার টাকা ঢোকার দিকে কোনো সমস্যা ছিল না। তাহলে দেশে আসার পরে মানে কারণটা কি ছিল, মানে আপনি কেন দেশে আসলেন? আসলে আমি থিঙ্ক করলাম যে যারা বিদেশ থাকে, যেমন মানে একটা সময় দেখা যায় কি দেশে তারা কিছু করতে পারে না। হ্যাঁ। আপনি যদি চিন্তা করেন যারা বিদেশ থাকে মোটামুটি 15 বছর, 20 বছর, হ্যাঁ। 25 বছর, হ্যাঁ। এই সময় তারা এজ মোটামুটি শেষ হয়ে যায় কি। বিশেষ করে মিডল ইস্ট। হ্যাঁ, মিডল ইস্টে যারা যারা বিদেশি যারা আছে তারা কিন্তু এজটা মোটামুটি শেষ হয়ে যায় কি। আপনি 40 প্লাস কিন্তু আপনার দেশে উচ্চ করতে পারতেন না, আপনার দেশের সেটেল হইতে পারতেন না কিন্তু। আর আপনি একটু থিঙ্ক করে দেখুন যে 40 প্লাস হয়ে যায় কি আপনি আপনার দেশে সেটেল হইতে পারতেন না। তখন আপনার বাচ্চা কাচ্চার দিকে, ফ্যামিলির দিকে আপনার 4 টাকা লাগবে কিছু করার লাগে। এটা যদি আমি মনে করি যে আমার ভিডিও যদি কেউ দেখে যারা বিদেশি আছেন, এটা তারা প্রিপারেশন নেওয়া দরকার যে অন্তপক্ষে 40 এজ যাওয়ার আগে দেশে কিছু করা দরকার, যে বাকি সময়টাতে তাদেরকে কষ্ট করতে না হয়। মানে হলো প্রবাসীদের উদ্দেশ্য কইরা আমাকে। আপনি প্রবাসে যান, জি ওই দেশে যান, টাকা ইনকাম করেন, প্রচুর জি। টাকা ইনকাম করেন, ক্যাশ জি। ক্যাপিটাল নিয়ে দেশে এসে একটা কিছু কিছু করেন, হ্যাঁ যাতে শেষ বয়সে কেউ হাতের দিকে না তাকিয়া জি। নিজেরটা নিজে করে খাওয়া যায়। জি। এটা খুব সুন্দর একটা থিওরি হয়ে জি গেছে। না, আমরা যে আবার প্রবাসীদেরকে নিয়ে আলোচনা করতেছি যাতে কাদের কাদের মাইন্ডে না যে আসলে আমরা ভালো কথা বলতেছি, কিন্তু কারণ প্রবাসীদেরকে নিয়ে আলোচনা করলে কিন্তু এটা বেশিরভাগ তো এটা এরকমই হয়। এটা নেগেটিভ টাইপে চলে যায়। না, মনে হয় ওইটা রাখা, ওইটা হচ্ছে জি। বর্তমান চলছে ভালো কথা, বাট ভবিষ্যৎ চিন্তা করা দরকার। জি, আমি ভবিষ্যৎটা চিন্তা করে আমি আমার ওন বিজনেস সিমুল স্টার্ট করছি। তাহলে ভাই ওভারঅল যেটা আপনার কাছ থেকে আমরা বুঝতে পারলাম যে আপনি নতুন একটা আইডিয়া কিন্তু সামনে নিয়ে আসছেন। জি আপনি দেশের বাইরে যান, প্রচুর টাকা ইনকাম করেন, যতটুকু সম্ভব ইনকাম করেন, একটা ক্যাশ ক্যাপিটাল নিয়ে এসে দেশে আপনি একটা বিজনেস স্টার্ট করেন। তো সেটা আপনার আচ্ছা, আমি একটা এই জায়গায় একটা জিনিস আমরা অ্যাড করতে চাই। দেখেন, বিজনেস এমন একটা জিনিস জি। যে আপনি যে স্টেজে রাখছেন বিজনেসটা, জি, আপনার পরবর্তী জেনারেশন চাইলে কিন্তু সেই স্টেজ থেকে চালু করতে স্টার্ট করতে পারে, রাইট। ধরেন আজকে আপনি একজন বিসিএস ক্যাডার হলেন, জি বড় পোস্টে চাকরি করেন, কিন্তু যখন আপনি চাকরিতে ছিলেন তখন আপনি একটা এম্পায়ার খারাপ হলেন, হ্যাঁ, অনেক বড় আপনার পাওয়ার ছিল বা কি আপনার সম্পত্তি ছিল বা আপনি যখন অনেক টাকা ইনকাম করছেন, জি কিন্তু আপনার যখন রিটায়ার্ডের সময় চলে আসবে, আপনার যে জেনারেশন সে কিন্তু ওই এম্পায়ার আর পাবে না, পাবে না, রাইট হ্যাঁ, রাইট, ওই রাজত্বটা কিন্তু সে আর পাবে না। পাবে না, হ্যাঁ কিন্তু যখন আপনি একটা বিজনেস রাজত্ব তৈরি করবেন, আপনি যে অফিস করছেন ওই অফিসে আপনি হয়তো অনেক স্ট্রাগল করে অফিস তৈরি করছেন, জি আপনি একটা পর্যায়ে এসে পৌঁছেছেন, আপনি একটা স্টেজে গেছেন, জি কিন্তু যখন দেখা গেল যে আপনার রিটায়ারমেন্টের সময় চলে আসবে বা মনে করেন যে আমি আর কাজে যাব না, আমার নেক্সট জেনারেশন আমার ছেলে মেয়ে যারা আছে তার কাছে তারা যাবে, হ্যাঁ তারা কিন্তু তখন ওইখান থেকে স্টার্ট করবে। স্টার্ট করবে, right, হ্যাঁ তারা যখন ওইখান থেকে স্টার্ট করে এবং তাদের চিন্তা ভাবনা যদি ভালো থাকে, এটারে আরো উপরে নিয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা হলো অ্যাডভান্স বিজনেস। অ্যাডভান্স চিন্তা করে অ্যাডভান্স হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ ওইটা হলো বিজনেস আর জবের মধ্যে ডিফারেন্স, বিষয়টা হলো এটা। জি। ওকে ভাই, ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটা জি কি নিয়ে আসছেন। ওকে, আমরা আরো আলোচনা করবো। নয়নের কাছে যাই। নয়ন, তুমি
কন্টিনিউ করো। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন মানে জি। মাসুম ভাইয়ের কাছে রাখতে চাই যে মাসুম ভাই, জি আপনি যে ব্যবসা দাঁড় করাইছেন, আপনার যে বিজনেস, জি তো ইতিমধ্যে জানতে পারলাম যে আপনার দুইটা বিজনেস দাঁড় করা শ্রীমঙ্গলের মধ্যে আছে। জি তার মধ্যে একটা হলো শ্রীমঙ্গল মক্কা মার্কেটে, যেটা আমাদের নাজমুল চালায়। নাজমুল সম্পর্কে আমরা কিছুক্ষণের ভিতরে আসবো। জি আর একটা প্রতিষ্ঠান আপনার আছে যেটা হচ্ছে আপনার ইয়াকুব মেনশন। ইয়াকুব মেনশন, মেনশন ঠিক না? ওইটার নাম হচ্ছে কি জানি বলে আমার ঠিক, মাসুম মোবাইল সলিউশন। মাসুম মোবাইল সলিউশন। এটা হচ্ছে আমার নিজের নামে করা, আচ্ছা মাসুম মোবাইল সলিউশন। ট্রেনিং সেক্টর বিষয়ে আচ্ছা। আচ্ছা, এটা আমরা- আমার একটা কোয়েকশন আছে এখানের ভিতরে একটা, যে আপনার যে দোকান মানে আপনি যেখানে বসেন বা আপনি জি। যে কাজগুলো করেন, অনেকগুলো অ্যাক্সেসরিজ লাগে, আপনার অনেকগুলো জিনিসপত্র লাগে। আচ্ছা, একটি মোবাইল কাজ মানে করতে গেলে জি কোন কোন জিনিসের মানে মেশিন বলেন বা হাতিয়ার বলেন, যদি ওই বিষয়ে বলেন আমাদের কি কি লাগে, কি কি প্রয়োজন পড়ে। আমরা সামনে আর কিছু প্রশ্ন আছে, বাট ওইটা একটু বলেন, আমি পরেটা করতেছি আর কি। আসলে একটা দোকান হ্যাঁ। চালাইতে গেলে যে পরিমাণ যন্ত্রাংশের প্রয়োজন, হ্যাঁ, এটা আসলে ব্যয়বহুল খরচ এটার মধ্যে আছে। হ্যাঁ। এটা অনেকেই কেনার সামর্থ্য রাখে, অনেকে রাখে না। তো কেন বলছি এই দাম কি কথাটা, বেশি নাকি পাওয়া হ্যাঁ, যায় না সেরকম? কিছু সংখ্যক জিনিস আছে যেগুলার দাম হচ্ছে একদম মানে আমাদের আয়ত্তের ভিতরে, আচ্ছা, আর কিছু প্রোডাক্ট আছে যেগুলোর দাম খুবই বেশি, যেগুলো কিনতে অনেকে হিমশিম খাইতে হয়। আচ্ছা। তা মোটামুটি যেগুলা কাজ করতে দরকার আমাদের, এগুলো সবকিছু আমাদের শপে আছে। কেউ যদি সাধারণত বিজনেস স্টার্ট করতে চায় মোবাইল নিয়ে, ওগুলো নামটা একটু বলেন একটু আমাদেরকে। যেমন সর্বপ্রথম এখনো যে অ্যাডভান্স লেভেলে যদি কাজ করতে চায়, আপনাকে শুরু থেকে বলেন আমাদেরকে। সর্বপ্রথম এটা মাইক্রোস্কোপ কিনতে হবে। হুম, মাইক্রোস্কোপটা কিসের জন্য কিনতে হবে? এখন যে আপডেট মোবাইলগুলো মার্কেটে আসছে, এগুলো খুবই সূক্ষ্ম এবং খুবই ক্ষুদ্র দিয়ে কম্পোনেন্ট বানাইছে এগুলো, হ্যাঁ। যেগুলো আপনি খালি চোখে দেখতে পারবেন না। হুম। এগুলোর জন্য আপনার মাইক্রোস্কোপ প্রয়োজন। মোটামুটি এটা 30+ একটা অ্যামাউন্ট 12টা কিনতে গেলে। আচ্ছা। পাশাপাশি একটা হট গান প্রয়োজন আপনার, হট এয়ার গান যেটা বলি আমরা, গরম গান? বাতাস। নো, এটা কিরকম, এটা হচ্ছে গরম বাতাস যাতে বাইরে হয় আর কি, গরম বাতাস। মানে আইসিডিসি খোলার জন্য এটা হট গান লাগে। হ্যাঁ। এটাও কিন্তু 20+ যদি আপনি ভালো কিনতে চান, 20+, আচ্ছা। মানে ভালো যদি কিনতে চান আর কি। পাশাপাশি আমাদের তাতাল প্রয়োজন। তাতাল কিন্তু মোবাইল কাজের সবথেকে গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে বেশি 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 ইউজ হয় তাতাল। হ্যাঁ। সেটা ভালোটা দেখে কিনতে হবে, যদি আমরা তিনটা পাইলাম। 3টা পাইবেন। হ্যাঁ, পাশাপাশি যে স্ক্রিন যেগুলো আমরা রিপেয়ার করি, গ্লাস ভেঙে যায়, হ্যাঁ। পসিও মেশিন লাগবে আপনার। এরকম ছোটখাটো আরো অনেক ডিভাইস আছে যেগুলো আপনার আনলকের ক্ষেত্রে লাগে। হ্যাঁ। কিছু ডিভাইস আছে যেগুলো আপনার গভর্নমেন্ট আনঅথরাইজ, এগুলো ছাড়া যেগুলো প্রয়োজন যে ডিভাইসগুলো আছে এগুলো কিনতে হয় আর কি। আচ্ছা। সবগুলো নাম বলা যাবে না, এগুলো কিছু রিস্ট্রিক্টেড আছে এগুলোর মধ্যে একটু। ও আচ্ছা, আচ্ছা। জি, সব কিছু কিছু যেগুলো আনলকের ক্ষেত্রে কিছু প্রোডাক্ট আছে, কিছু ডিভাইস আছে যেগুলো আমাদের দেশে এগুলা ইল্লিগাল। ইলিগেল আছে। আচ্ছা। তো যেগুলো ইলিগেল আমরা এগুলো থেকে বিরত, আর যেগুলো লিগেল আছে বৈধভাবে আমাদেরকে বলেন। বৈধভাবে কিছু টুলস আছে, যেমন আমরা তিনটা পাইলাম, তাহলে আপনি তিনটা একটা এগুলো হচ্ছে হার্ডওয়্যার কাজের জন্য। হার্ডওয়্যার কাজের জন্য 4টা প্রোডাক্টের নাম আচ্ছা। বলছি আমি। যদি কেউ হার্ডওয়্যারের কাজ ভালোভাবে করতে চায়, আপনাকে এই 4টা টুল ভালো ভালো কোয়ালিটি কিনতে হবে। পাশাপাশি ছোটখাটো অনেক কিছু আছে, যেমন টুইজার, স্ক্রুড্রাইভার, হ্যাঁ। এগুলো যেগুলো আপনি কোয়ালিটি যে আপনি এগুলো তো কিনলেন, এমনি লাগে আনুষঙ্গিক মানে। যে কোয়ালিটি। আর সবথেকে বেশি যার দরকার সেটা হচ্ছে আপনার জ্ঞান বা ব্রেন। আপনার যদি ব্রেন ভালো থাকে, হ্যাঁ, হ্যাঁ। আপনার যন্ত্রের প্রয়োজন আছে, বাট কিছু সঙ্গে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা। এটা আসলে ম্যাটার করে আপনার দক্ষতার উপরে। আপনি যদি উপস্থিত বুদ্ধি এখানে আপনি জি, দক্ষতার উপর ডিপেন্ড করতে করে। পারেন। হ্যাঁ, যে এই প্রচুর কাজটা আমি- পরিমাণ ইনস্ট্রুমেন্ট আছে যে আপনি কিনলে গড়ে জায়গা করতে পারবেন না, দোকানের জায়গা করা যাবে না। এগুলো আসলে সবাই কিনে কাজ করেও না। যেমন আমার কাছে এইটা আছে, অন্য কাছে এইটা আছে, এভাবে মিলে দিলে সবার কাছে আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো আচ্ছা। সর্বপ্রথম যেটা মনে করি যে ভালো কাজ করতে গেলে ভালো ব্রেনের দরকার। ব্রেনের দরকার। আচ্ছা, আমি একটা বিষয় বলি এখানের মধ্যে। এই ব্যবসা দাঁড় করতে গেলে কয় টাকা লাগবে একজন মানুষের, মানে দাঁড় করতে কয় টাকার প্রয়োজন পড়ে? আমি যদি শহর অঞ্চলে কেউ ব্যবসা দাঁড়া করাতে চাই, সর্বপ্রথমে দেখতে হবে আপনার কি মানিটা, কি মানি বাদ দিতে হবে আগে। মানে আমাদের সব রেন্টের যেটা সিকিউরিটি থাকে, হুম। কি আপনাদের কিটা নিবেন তার থেকে হ্যাঁ, 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 হ্যাঁ। কি মানি বাদ দিয়ে যদি আমি চাই, ওটা বাদ দিলাম। হ্যাঁ। এটা বাদ এটা দিতে বলেন আপনি কি? 1 লাখ টাকা হলে মোটামুটি সেটা ব্যবসা দাঁড়া করতে পারবে। 1 লাখ টাকা, 1 লাখ টাকা হইলেই সে মোটামুটি, ব্রেন থাকলে। হ্যাঁ, সে একটা বিজনেস রেডি করতে পারবে। তাহলে শ্রীমঙ্গলের আমাদের ভিডিও যারা দেখতেছেন, যেহেতু এটা অনলাইনে সঞ্চালনা হবে, তো শ্রীমঙ্গল না, এটা বাহিরেও যাবে, বাংলাদেশ প্রত্যেকটা জেলা বলেন বিভাগে এবং মানুষ দেখবে। তো শ্রীমঙ্গল পডকাস্ট এই যে মূল্যবান সময়টা আপনারা দিচ্ছেন, আপনারা দেখতেছেন, আমাদের মেস থাকবে একটাই, আপনারা যেন এখান থেকে কিছু শিখতে পারেন। যেমন একটু আগে আমাদের মাসুম ভাই যে কথাটা বললেন, আপনারা চাইলে যদি আপনারা যদি কোনো প্ল্যান থাকে যে একটি শপ দাঁড় করাবেন, একটি বিজনেস দাঁড় করাবেন, মোবাইল
বিষয় নিয়ে। আপনি যদি গিয়ে দোকানে গিয়ে বা কারো পরামর্শ এই প্রশ্ন আপনাকে কেউ দিবে না কিন্তু, কারণ কেউ চাইবে না যে তার ব্যবসাকে লস করে বা তার ব্যবসাটা কি বলে এটার জন্য কি বলে আমি হারাই ফেলছি আমি, কম্পিটিশন মার্কেট তো এখন সবাই যেন না আসে। না আসে, হ্যাঁ ঠিক আছে না মুজাহিদ ভাই? জি। কেউ কিন্তু চাইবে না যে তার কম্পিটিশনটা মার্কেটে আসে। মার্কেটে আসুক, রাইট, হ্যাঁ। তো ওই বিষয়টা কিন্তু আমাদের মাসুম ভাই আমাদের শ্রীমঙ্গল পডকাস্টে বলছে। অতএব এটা বলছে আপনাদের জন্য যেন আপনারা অবশ্যই এখন থেকেই কাজে লাগুন, বেকারত্ব দূর করুন। আমাদের বাংলাদেশ কিন্তু ভাই বেকারত্ব অনেক প্রচুর অনেক পরিমাণে, বেশি, হ্যাঁ। অনেক প্রচুর মানে। তো কথা একটাই থাকবে, যারা শ্রীমঙ্গল পডকাস্ট দেখতেছেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে শ্রীমঙ্গলে যারা গুণীজন যারা যারা আছেন, যারা কোনো না কোনো কাজে থেকে সাকসেস আছেন, তাদের লাইফ স্টোরিটা তুলে ধরতে এবং তাদের লাইফ স্টোরি থেকে আপনারা যেন অনুপ্রাণিত হতে পারেন এবং আপনারা যেন তাদের কথা থেকে কাজে লাগতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ মাসুম ভাই। তো আমরা আরো যাব সামনের দিকে। জি। এবারে আমরা একটু আপনার আরেকটি শপ আছে যেটা হচ্ছে মক্কা সুপার মার্কেট, মক্কা সুপার মার্কেটের, যেটার কি নামটা জানি, এমবি মোবাইল ফিক্স, এমডি মোবাইল ফিক্স, এমবি মোবাইল ফিক্স, এমডি মোবাইল ফিক্স, যেটা আমার জানার মতে নাজমুল পরিচালনা করে। পরিচালনা করে হ্যাঁ, দিচ্ছেন, জি। হ্যাঁ। আচ্ছা, তাহলে নাজমুল সম্পর্কে আপনার একটু যদি মতামত অভিমত যা আছে এভরিথিং, তার গুণ যা যা আছে সে ওইগুলো একটু বলেন। আমরা নাজমুল একটু পরেই যাব, আপনি একটু বলেন আমাদেরকে। পার্সোনালি আমি নাজমুলকে খুব ভালোবাসি, কারণ সে আমার আমরাও ভালোবাসি, হ্যাঁ। সে হচ্ছে আমার ছোট ভাইয়ের মতো। হ্যাঁ, আর তার কাজের যোগ্যতা দেখি আমি তাকে আমার প্রতিষ্ঠানে আনছি। হ্যাঁ, আর সে খুবই ভদ্র একজন ছেলে, তার কথাবার্তা খুবই মানুষকে ইন্সপায়ার করে, মানে কিছু জানতে বা শিখতে। কেউ যদি ওর কাছে আসে, আমি আশা করি ওতে কেউ রিটার্ন যাবে না কাজ না করাইয়া। একদম। তার ভিতরে এরকম একটা যোগ্যতা আল্লাহ হ্যাঁ, আল্লাহ পাক তাকে দিছেন। হ্যাঁ, হ্যাঁ, তো আসলে বলার কিছু নাই, মানুষের সাথে কথা বললেই বোঝা যায় তার যোগ্যতাটা কেমন। হ্যাঁ। যদি কেউ তার কাছে যায়, তার কথা বলার ধরন শুনে বুঝতে পারবে সে কেমন মাইন্ডেড ছেলে বা কেমন হ্যাঁ, ছেলে। হ্যাঁ, পার্সোনালি আমি তাদের খুবই মায়া করি। আশা করি যতদিন আমি বিজনেসে আছি, নাজমুল যদি চায় আমার কাছে থাকতে, আলহামদুলিল্লাহ আমি তাকে রাখবো। আর সে যদি চায় কোনো বিজনেস স্টার্ট করতে, আলহামদুলিল্লাহ তাতে আমি হেল্প করবো। কিন্তু অন্যদের মতো যে না নাজমুল আমার কাছে ছিল, পরিচিতি নিয়ে অন্য কোথাও চলে যাবে, নো, নেভার মাইন্ড। এটা আমি কোনো সময় মাইন্ড করবো না। আর যদি চায় যে বিজনেস স্ট্রাগল করতে, আমি তাকে হেল্প করবো ইনশাআল্লাহ। এটা আমি আজকে লাইভে বললাম এই কারণেই, আচ্ছা। তাকে আমি স্পেশাল ছিল বলবো, তাকে মায়া করি, তাই এই জন্য বললাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ধন্যবাদ জানাচ্ছি মাসুম ভাইকে। তো এবার নাজমুল কাছে যেতে চাই আমি। নাজমুল, ভাই শুরুতে যেহেতু মাসুম ভাই আমাদের সিনিয়র ভাই, উনি একটু কথাটা বলতে সময় অনেক একটা ঝামেলা হয় নাই। আমার মনে হচ্ছে তোমার একটু ঝামেলা হচ্ছে। আসলেই প্রথমত আমার উস্তাদ আমার সামনে, আর উস্তাদের সামনে রেখা কথা বলা অনেক ডিফিকাল্ট। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটা অনেক ঠিক বলছো বিষয়টা। আচ্ছা, আমরা নাজমুল সম্পর্কে জানতে চাই। নাজমুল কিভাবে নাজমুল তৈরি হল, বা কিভাবে তুমি এই লাইনে কিভাবে তুমি এক্সপার্ট হইলা? তোমাকে নাজমুল বললে সবাই চিনে যে মোবাইল, হ্যাঁ, মোবাইল কি বলে, মোবাইলের গুরু। হ্যাঁ, না, গুরু কা শিষ্য, শিষ্য নাকি? শিষ্য। মানুষ তো গুরু হিসাবে চিনে। আচ্ছা, হ্যাঁ, আর ওই জিনিসটা যে কোনো সমস্যা হইলে নাজমুল এই সমস্যা হয়েছে ভাই ফাটাই দিন, রাইট। ওই ওই যে এটা একটা ভরসা থাকে। ওইখানে একটা বলি, ডাক্তাররা যখন রোগীকে বলে যে আপনার ক্যান্সার হয়েছে, আপনি তো বাঁচবেন না, তার ভিতরে জ্বালা করা শেষ করতে হবে। যখন ডাক্তাররা বলবে যে আপনার ক্যান্সার হয়েছে, বেশি সমস্যা নাই, আমি ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাবে, ওই গুণটাই তো আমাদের নাজমুলের কাছে আছে। মানে আমি কি ভুল বলছি নাকি? তো যারা নাজমুলকে যারা আছেন, অবশ্যই আমাদের এখনই কমেন্ট নাজমুলের মতামতটা আমরা তো চাই জানি, আপনারা ভালো করে জানেন, অবশ্যই তাকে একটা ধন্যবাদ দিয়ে যাবেন। ওকে নাজমুল, তাহলে তুমি বলো তুমি কিভাবে তোমার এই কাজটা আয়ত্ত করলা, এখন মাসুম ভাইয়ের একটা ইয়াতে আছো, কিভাবে করছো, কিভাবে কি একটু যদি বলতে আমাদেরকে। প্রথমেই ধন্যবাদ জানাই শ্রীমঙ্গল পডকাস্টকে, যারা আমাদের শ্রীমঙ্গলের বিভিন্ন এই সুন্দর জিনিসগুলো তুলে ধরে আর কি আমাদের মাঝে। আর মুজাহিদ ভাইকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর একটা শো তৈরি করার জন্য। আর ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে এখানে গেস্ট হিসাবে আনার জন্য। আর প্রথমেই কথা বলতে না আনইজি ফিল হইতেছে। প্রথম কথা হচ্ছে যে মাসুম ভাই আমার পাশে। আচ্ছা, তুমি ওইটাই বলো যে তোমার পড়ালেখার জীবন একটু বলো আমাদেরকে, পড়ালেখার জীবন। আমার পড়ালেখার জীবন আসলে ক্লাস 10 পর্যন্ত আর কি, আমি এই ক্লাস 10 পাস করছি। আর ইন্টার সেকেন্ড ইয়ারে গিয়ে আর পরীক্ষা দেওয়ার সুযোগ হয় না। মানে পড়ালেখা করছো তুমি, ওটা কি মাদ্রাসা নাকি স্কুলে? এটা মাদ্রাসা স্কুল মিলাই আর কি। মিলাইয়া, আচ্ছা। ক্লাস 5 পর্যন্ত স্কুলে আসছিলাম, তারপর আপনার শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা আসলাম। এরপর কলেজও পড়ালেখা করছি। কলেজ আর ইন্টার সেকেন্ড ইয়ারে গিয়ে আর পরীক্ষা দেওয়া হয়নি আর কি।
তার মানে কি পড়ালেখা স্থগিত নাকি বর্তমানে পড়ালেখা স্থগিত, তবে ইচ্ছা আছে আবার স্টার্ট করার, তবে সময় সুযোগের জন্য আর কি হয় না। মানে হচ্ছে যারা বিশেষ করে যারা খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যায় তারা হয় স্কুল ড্রপ আউট, নয় কলেজ ড্রপ আউট, আর ইউনিভার্সিটি ড্রপ আউট। এটা সত্য, এটা সত্য। এটা একদম আমি অনেক সাকসেসফুল ব্যাকগ্রাউন্ড দেখলাম, সবাই ড্রপ আউট মোটামুটি হ্যাঁ, হ্যাঁ। সবাই না, মোটামুটি অনেকে ড্রপ আউট। মোটামুটি অনেকে, হ্যাঁ। হুম, হুম, হুম। অসুবিধা না লাগে, এদিক দিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি শ্রীমঙ্গলে যেরকম পরিচিত হয়েছো, যে কোনো কিছু সমস্যা হলে নাজমুল আছে। এই যে একটা পরিচয়টা, এই যে তোমার একটা ওই স্ট্যাটাস তৈরি হয়েছে বা একটা অবস্থান তৈরি হয়েছে, এই বিষয়ে তুমি বলো আমাদের। আসলে আমার এই অবস্থানের আমি এই প্রথমেই যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিই আমার সততা। আমি খুব বেশি নিজের সততার উপর খুব বেশি গুরুত্ব দিই। আমি আমার ব্যবসার মেইন পুঁজিটাকেই সততা হিসেবে ধরি। অনেকে কিন্তু বলে সততাই মূল পুঁজি, মূল একটা পুঁজি, কিছু হ্যাঁ। বলে, কিন্তু ওইটার ভিতরে আবার মানুষের অনেক কিছু থাকে। মানে কিন্তু যারা মনে করো যে সততাটাই মূল পুঁজি হিসাবে রাখে, তারা কিন্তু কষ্ট হলেও বা একটু সময় সময় লাগলে লাগে। তারা একসময় ওই উপরে উঠতে পারে। হ্যাঁ। তো আমি মনে করি যে তোমার এই যে সততা বা তোমার এই যে মানুষের সাথে সৎভাবে থাকার চেষ্টা করো। আরেকটা বিষয় হলো আমার মনে হয় এই মাত্র আমার মাথায় আসছে, এই যে সেক্টরটা, জি, এই যে এই মোবাইল ফোন বা এই যে টেকনিক্যাল সেক্টরটা, এই সেক্টরে কিন্তু মানুষকে ট্রাস্ট করা খুবই কঠিন। কঠিন, রাইট। হুম। এই জায়গায় নাজমুলকে মানুষ ট্রাস্ট করে, তার মানে ওই জায়গায় বসে নাজমুলের ইমানটা কতটুকু শক্ত এটা চিন্তা করার বিষয়। হ্যাঁ, 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 হ্যাঁ। ওই জায়গায় বসে আসলে কি- চোখ বন্ধ করে মানুষ নাজমুলের ট্রাস্ট করে, যেন নাজমুলের কাছে দিছি সমস্যা নেই। কিন্তু এই যে আমাদের মোবাইল ফোন ছোট ছোট অনেক কিছু চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমরা সেটা বুঝতে পারি আমরা না। বুঝতে পারি না, বোঝার ক্ষমতাও নাই ক্ষমতাই আমাদের। নেই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওইসব জায়গায় যখন একজন ট্রাস্ট ওয়ার্দি মানুষ থাকে, মানুষ ট্রাস্ট করতে পারে। আসলে আমার এই সেক্টরে যে সময় প্রথম আসি আর কি, তো আমার এই সেক্টরের প্রথম আসা হয়েছে খালেদ সাইফুল ভাইয়ের মাধ্যমে। শ্রীমঙ্গল অনেকে ওনারা চিনে, আর আমার উস্তাদ, আমার প্রথম উস্তাদ আর কি খালেদ সাইফুল্লাহ। খালেদ সাইফুল্লাহ ভাই। ওনার মনে হয় মক্কা মার্কেট 10 নম্বর দোকান, সেকেন্ড নিচের ফ্লোরে এই মোবাইল ল্যাব প্লাস। তো আমার এই সেক্টরের শুরুটা হয়েছে সাইফুল্লাহ ভাইয়ের মাধ্যমে আর কি। তো বাইরে বাইরে যদি কেউ জিগায় ভাই সম্বন্ধে, যে সাইফুল্লাহ ভাই সম্বন্ধে কিছু বলে, আমি প্রথম কথা হলো সৎ। প্রথম শব্দে অনেস্ট, মানে খুব 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 কঠিন টাইপের একজন অনেস্ট মানুষ আর কি। তো আমি ওনার কাছ থেকে প্রথম অনেস্টিটা শিখছি যে এই বিজনেসে অনেস্ট থাকতে হবে আর কি। এই বিজনেসে অনেস্ট থাকা অনেক ডিফিকাল্ট, প্রথমে অনেক ডিফিকাল্ট এই বিজনেসে অনেস্ট এটাই থাকা। বলছি যে তার ইমানটা কতটুকু তো শক্ত। আমার শুরু হয়েছে একজন অনেস্ট মানুষের মাধ্যমে আর কি, যে সাইফুল্লাহ ভাইয়ের মাধ্যমে। আমি বাইরে সবসময় আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আর উনি সবসময় আজীবন আমার উস্তাদই থাকবেন, যেহেতু আমার এই সেক্টর ওনার প্রথম শুরু। আর আমার ভাগ্য আসলেই ভালো, আর সাইফুল্লাহ ভাইয়ের পরে আমি যার আন্ডারে গেলাম, মাসুম ভাই, মানে হুবহু আর একটা মানুষ আমি পেয়ে গেছি, মানে আমার মনের মতো একজন মানুষ। উনি আরো বেশি অনেস্ট, বেশি বলতে মানে ওদের অনেস্টি, মানে এই সেক্টরের দিকে এরকম অনেস্ট থাকা অনেক ডিফিকাল্ট। আমি তো পুরো মক্কা মার্কেট হাঁটি বা এই সেক্টরে আজ 2 বছর ধরে আছি, তো এরকম অনেস্টি আসলে ধরে রাখা খুব কঠিন। মানে যে কারোর ক্ষেত্রে অনেকে চায় কিন্তু পারে না, খুব কঠিন অনেস্টি। কারণ ওই মানে এই সেক্টরটা সম্বন্ধে সবাই জানে না, তো এটা একটা আশা যে করার কিন্তু একবার ইজি, হাতের মুঠোয়, মানে একদম একবারে ইজি, easy। এটা কেউ জানে না। যে কেউ আমি সেটা আপনার কাজ মোবাইল করতে নিয়ে কি কাজ করতেছি কি না কেউ জানে না, যা যা ইচ্ছা করতে পারবো, ইজি একদম। তো এই সেক্টরে এই এত সুযোগ থাকার পরে যারা অনেস্ট থাকে তাদেরকে সবসময় ধন্যবাদ জানাই। আর আমি আমার উস্তাদ দুইজনই পাইছি যারা অনেস্ট, তারা কাছে আমার অনেস্টিটা আর কি। আর এটারই আমি পুঁজি হিসাবে আমার ব্যবসা শুরু করছি। আর পরিচয় দেওয়ার মতো পরিচয় এখন আমার হয় নাই, তবে এই মাসুম ভাইয়ের মাধ্যমে আমার উত্থান এই সেক্টরে। আমি মাসুম ভাইয়ের সবসময় অন্তর থেকে, মানে আমার কাছে যেই আসে যে বলে এই তোমার এই অবদান কই থেকে, প্রথমে মাসুমকে ধন্যবাদ জানাই। আজ থেকে 6 মাস আগে আমার মনে হয় কেউ তেমন এটা চিনতো না, আচ্ছা এখনো তেমন একদম চিনে না। যতটুকু পরিস্থিতি লাভ করছি তার মনে হয় আপনার 70% মাসুম ভাইয়ের মাধ্যমে। এখনো আমার যে কাস্টমার বেজ মনে করেন তার 70% মাসুম ভাই। সাইফুল্লাহ ভাই আমার বলছিল যে মাসুম ভাইয়ের সংস্পর্শে থাকো তুমি, ও যার সংস্পর্শে থাকো তুমি ওইটা দেবা। তো এই কথার একটা উস্তাদের এই কথার একটা বেল পাইলাম আমি, যে আসলে মাসুম ভাই আশেপাশে আসার পর থেকে আমার যে পরিমাণ ডেভেলপ হয়েছে, ধরেন কাজকর্মের ক্ষেত্রে বা পরিচিতি, ব্যবসার মেইন জিনিস হচ্ছে আপনার পরিচিতি, কমিউনিকেশন। মাসুম ভাই আমার যে কয়জন কাস্টমার দিছে আসলে ওদের দিয়ে আমার চলে যায়। আর পাশাপাশি মাসুম ভাইয়ের ট্রেনিং সেন্টার আছে, এমবি মোবাইল ফিক্স এন্ড ট্রেনিং সেন্টার, ওটার দায়িত্বে মাসুম ভাই আমার রাখছে। তো আমি এটা নিজের সেন্টার হিসেবে দেখি, আর সবসময় আমি যতটুকু পারি সেন্টারে হেল্প করি আর কি। আর কি বলবো, এটা নিয়েও বড় একটা অ্যানাউন্স আছে। জি এই যে মাসুম ভাইয়ের যে ট্রেনিং সেন্টার,
আমরা প্ল্যান করে রাখছিলাম, যাই হোক তুমি এখানে বলছো, ভালো করছো। জি। যে এই আমি শ্রীমঙ্গলের মানুষ যারা আছে তাদেরকে আমি একটু জানাই দিতে চাই যে আপনাদের বেকার বসে থাকার দিন শেষ। রাইট। যে ভাই কাজ নাই, জব নাই, পড়াশোনা করছি, কি করব, কাজ খুঁজে পাচ্ছি না, এই জায়গায় ক্লার্কের জন্য গেছি, 5,000 2,000 3,000 টাকার চাকরি, এইসব চিন্তার দিন শেষ শ্রীমঙ্গলে। ওনাদের যথেষ্ট প্লেস আছে, যথেষ্ট টিচার আছে, যথেষ্ট পরিমাণ সময় আছে এবং প্রাইসও রিজনেবল। এবং যারা আমি মাসুম ভাই এবং এই আমার ছোট ভাই নাজমুল, এই দুইজনের কাছে আমি আবদার রাখতে চাই যে আমাদের আজকের অনুষ্ঠানের পরে যারা আপনাদের কাছে শিখতে যাবে, গিয়ে বলবে যে ভাই আমরা শ্রীমঙ্গল পডকাস্ট থেকে আসছি, আপনারা অবশ্যই তাদের বড় একটা ডিসকাউন্ট দিয়ে শিখিয়ে দিবেন। এটা আমাদের একটা আবদার, জি, of course। আশা করি আমি পাবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এই ট্রেনিং সেন্টার নিয়ে আমি যেহেতু শুরুটা মাসুম ভাই শুরু করছেন নাকি? জি। আচ্ছা, আমি মাসুম ভাইয়ের কাছ থেকে আবার মাসুম ভাইয়ের কাছে আসতে চাই যে এই ট্রেনিং সেন্টার শুরু করার যে আপনার স্বপ্ন বা এখন কোন পর্যায়ে আছে, ওভারঅল বা শ্রীমঙ্গলের যারা মানুষ আছে তাদের জন্য আপনার কি রেডি করে রাখছেন, এইটা আপনি একটু আমাদেরকে বিস্তারিত বলুন। ধন্যবাদ ভাই সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে ট্রেনিং সেন্টারের যেটা পরিকল্পনা প্ল্যান ছিল, যেটা আমার, যখন আমি দোকান স্টার্ট করি তখন কিন্তু আমার পাশে 2-1 লোক লাগে, একা কিন্তু বিজনেস করা যায় না। তো প্রথমে আমি একটা স্পেস তৈরি করলাম একজনের, আমার হেল্পের জন্য। তো একজন রাখলাম আমার পাশে, সে দীর্ঘদিন কাজ করতেছে আমার পাশে। তখন অনেকেই আসে কাজ শেখার জন্য আমার কাছে। আচ্ছা, ওর পাশে একজন বসা আছে, দেখতেছি আমার পাশে, অনেকভাবে কি ওনার আমার কাজ শিখিয়ে দিছে। ব্যাপারটা কিন্তু এরকমই যে আমার থেকে শিখেই তো আমার কাছে কাজ করতেছে সে। প্রায় কিন্তু মানুষ আমার কাছে আসে কাজ শেখার জন্য, জিজ্ঞেস করে ভাই কাজ শিখা দেয় মনি ভাই। অনেকে গার্জেন আসেন আমার ছেলেরা কাজ শিখাতে চাই, অনেকের ভাই আসে, অনেকের যে যার রিলেটিভ আসে আমাকে প্রশ্ন করে। তো দীর্ঘ 2 বছর কিন্তু আমি এটা শুনছি, শুধু দীর্ঘ 2 বছর আমি মানুষ থেকে মানুষের কাছ থেকে খালি রিকোয়েস্ট পাচ্ছেন, পাচ্ছি, শুধু পাচ্ছি। তো চিন্তা করলাম আসলে শ্রীমঙ্গলে এরকম কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না এই পর্যন্ত, যে যারা বেকার, যারা ইয়াং জেন যারা আছে বর্তমানে, যারা অনেকে কিন্তু কাজ না জানার কারণে বিভিন্ন জায়গায় দৌড়াইতেছে চাকরির জন্য, কেউ স্কুল 9-10 পর্যন্ত পড়ে বাদ দিয়ে দিছে, তারা কিন্তু চাকরি করতে পারতেছে না। কিন্তু তারা যোগ্যতাই এতটুকু পর্যন্ত তারা পৌঁছায় নাই। অনার্স মাস্টার্স জি, পাস যে যোগ্য মানে তারা তাদের যোগ্য স্থানে পৌঁছাতে না পারার কারণে চাকরি তো নিতে পারতেছে না তারা। আমি এটা বলছি যে অনার্স জি। মাস্টার্স পাস করেও 15,000-16,000 টাকা বেতন চাকরি করা লাগতেছে, কিন্তু তাও কিন্তু এটা ওই জায়গায় যদি না লাইফে কিন্তু এটা পাস হয়, কমফোর্টেবল না, কিন্তু লাইফে এই চাকরি দিয়া বেতন দিয়া চালানোর মতো। তো আমাদের চিন্তা আসলো যে আমি কিছু শুরু করি না, মনে হয় শুরু করলে বেটার হইব, ভালো হইব। ওই চিন্তা শুরু কিন্তু আমি একটা প্রথম ছোটখাটো করে একটা সেন্টার শুরু করলাম 5 জনের আসন দিয়া। সরি, এর আগে কিন্তু আমার দোকানে আমি আরেকটা স্পেস তৈরি করছি, একজন করে শিখাইতেছি আমি। তখন একজন করে শিখানো শুরু করলাম, দেখলাম যে ভালো একটা রেসপন্স পাইতেছি আমি দোকানের ভিতরেই। তখন ভাবলাম যে আর একটু অন্য কোথাও একটু শুরু করি না, 5 জন 7 জন 10 জন দিয়ে কিছু করতে পারিনি। তো 5 জন দিয়ে প্রথম শুরু করলাম মক্কা মার্কেটের ভিতরে। মোটামুটি 1 বছর আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাইলাম, যে অনেক বেকার ছেলেরা, অনেক গার্জেন আমার কাছে আসতেছে যে আমার ছেলেকে ভর্তি করতে চাই, আমার ছেলে তো পড়ালেখা বাদ দিয়ে দিছে। তো অনেকেই গার্জেন ছাড়া আসছে আমার কাছে, যে যেমন সে ইন্টার পাস করছে, ডিগ্রি কমপ্লিট করছে, কিন্তু চাকরি পাইতেছে না। চিন্তা করা যে মোবাইলের কাজ তখন সহজ একটা বিজনেস সিস্টেম, আমি ওটার কাজ শিখি, একটু যদি ওখান দিয়ে শুরু করতাম পারি কিনা। দেখা মোটামুটি অনেক মানুষই আসতেছে আমার কাছে শিখার জন্য। তো এই উদ্যোগ, এই যে একটা মানুষের চিন্তা ভাবনা, যে কিন্তু আমার ভিতরে একটা অনুপ্রেরণা থাকবে একটু বেশি, কেননা আমি একটু বড় করে স্টার্ট করি, যদি ভালো কিছু একটা হয়, যে আমার দ্বারা যদি কারো উপকার হয়, অন্তত কোনো সময় তো মনে থাকবে যে না এই ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখছি, উনি আমাদের বলছিলেন, দেখা দেখা সালামও পাওয়া যাবে। এটা একটা মনে আমাদের উৎসাহ জাগলো আমার। তো এটা চিন্তা করে আমি স্টার্ট করছি যে ডে বাই ডে আমার পজিশনটা আস্তে আস্তে বড় করলাম। তো বড় করতে গিয়ে আমি একটু হিমশিম খাইছি, পাশাপাশি আমি একজন আমার কলিগ বা পার্টনার আমি সাথে নিছি, নিয়ে আমি একটু বিজনেসটাকে একটু বড় করলাম। মানে ট্রেনিং সেন্টার কিন্তু ব্যয়বহুল খরচ, এটা আসলে যারা এটার সাথে জড়িত তারা জানেন প্রত্যেকের যে জন্য আলাদা 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 equipment। ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট সবগুলো কিনতে অনেক টাকা কিন্তু আমার খরচ করতে হয়েছে। তো
যাক বাইরে আজকে আমরা ইনভাইট করছি না, বাইরের নামটা আমি কইতাম চাইলাম না, বাইরে শুনলে রাগ করতে পারেন কিংবা যে আমার ডাকা না তোমরা বাইরে সারি আমরা শুরু করলাম। সেটা হচ্ছে না আমাদের মক্কা মার্কেট আমাদের বিলাল ভাই, সবাই যারা ভিডিও দেখরা সবাই অনেকেই চিনেন বিলাল ভাইরে, যে বিলাল ভাই যে মক্কা আম্মাজান টেলিকম টু, উনি হচ্ছেন আমার বিজনেস পার্টনার। ওনারে নিয়ে আমি বড় পরিসরে শুরু করলাম ট্রেনিং সেন্টারটা। মক্কার থেকে আমি শিফট করে আমি পাশের মার্কেটে নিয়ে গেলাম। মক্কার পরে যে মার্কেট আছে শহীদ মুজিবুর রহমান মার্কেট যেটা আর কি, ওটার 3 তলাতে আমি 20 জন আসন বিশিষ্ট একটা ট্রেনিং সেন্টার করছি এখানে। 20 জন আসন শুরুতে একজন, শুরুতে, পাঁচজন। হ্যাঁ শুরুতে একজন ছিল, পরে কিন্তু 5 জনের রূপান্তরিত করলাম। আর 1 বছর যাতে আমি 20 জনের রূপান্তরিত করছি। এটা কিন্তু প্রফিটের কারণে না, এটা আমি মানুষের যেটা রেসপন্স আগ্রহ দেখতেছি যে ইয়াং জেন যারা আছে অনেকেরই আগ্রহ আমি কোনো কাজ শিখি। কারণ এখন আপনি যে টাইমটা চলতেছে আমাদের, এখন সবাই কিন্তু মোবাইলের দিকে আসক্ত। মোবাইল খুললে দেখতেছে কি মোবাইল ট্রেনিং চলতেছে, এই ট্রেনিং চলতেছে, ওই ট্রেনিং, একটা কারিগরি শিক্ষার প্রতি কিন্তু ইয়াং জেনটা বর্তমানে খুবই প্রয়োজন আছে। তারা ইন্সপায়ার এই কাজ শেখার জন্য। তাদের আগ্রহ দেখে আমাদের এই প্রতিষ্ঠানটা আমি স্টার্ট করছি। এখন দেখা যায় আমি খুব ভালো রেসপন্স পাইতেছি। তো আমি মনে করি আমার মতো যারা মানে যারা পড়ালেখা কম করছে যারা, এরাও যদি মানে আমার মতো চিন্তা করে যে চাকরির পিছনে না দৌড়াইয়া অন্য কিছু না দৌড়াইয়া আমরা কোনো প্র্যাকটিক্যাল কাজ শিখি। আমি যে কোনো প্র্যাকটিক্যাল কাজ, নট অনলি মোবাইল, কিন্তু মোবাইল কথা বলতেছি না, যে কোনো প্র্যাকটিক্যাল কাজ যদি কেউ শিখে, আমি মনে হয় লাইফে তার কোনো কষ্টই থাকবে না। শুধু সে যদি মন দিয়ে শিখে। যে অনেকেই বলে 3 মাসে কি ইঞ্জিনিয়ার হওয়া যায় কিনা, 4 মাস ইঞ্জিনিয়ার হওয়া যায় না, আমি বলি যায়। আমি বলি যায়। সে যদি চিন্তা করে আমি কাজ শিখবো, আমি কাজ শেখার জন্য আসছি, 100% সে কাজ শিখতে পারবে 3 মাসে। আর যদি সে মনোবল থাকে হ্যাঁ যে না, মনোবল যদি সে নিয়ে আসে যে আমি কাজ শিখতে চাই, 100% সে কাজ শিখতে পারবে অনলি 3 মাসে। তাও আমরা যেটা শিখাচ্ছি ডাইরেক্ট প্র্যাকটিক্যালি। আমরা কিন্তু ওই যে সাইনবোর্ডের মধ্যে সরি বোর্ডের মধ্যে লিখে এইভাবে কিছু শিখাচ্ছি না। আমরা ডাইরেক্টলি প্র্যাকটিক্যালি আমরা মোবাইল, নষ্ট মোবাইল দিয়ে, ভালো মোবাইল দিয়ে পার ইচ একজন স্টুডেন্টকে আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট, আলাদা আলাদা মোবাইল, প্রত্যেকটা যন্ত্রাংশ আলাদা আলাদা দিচ্ছি তাদেরকে, তারা প্র্যাকটিস করার জন্য। আমি নিজে ট্রেন করাই, আমার সাথে আরেকজন টিচার আছেন, উনিও ট্রেন করাইন। তা আমরা 2 জনে টিচ করাইতেছি। তো দেখলাম যারা শিখের আমাদের থেকে, তাদেরও কিন্তু ভালো একটা আগ্রহ এখানে আছে যে না আমরা এখানে শিখতে পারতেছি। তারা, আমরা কি অ্যাডভাইস করবো, তারাই নিজেরাই ফেসবুকে ভিডিও তুলে তারাই দিকে অ্যাড করে যে তারা খাস শিখে, তারাই নিজে তারা মানে ভালো একটা ওই বুঝতে পারছি, মানে মানুষ আপনাদের- অন্যদেরকে তারা অনুপ্রেরণা দেয়, তাদেরটা দিয়ে করে রাখে, আপনাদের আর নতুন করে বা আলাদা করে মার্কেটিং করার প্রয়োজন পড়তেছে না। তারাই এটার কাজ শিখতেছে, জি। তারা মনের আনন্দে জি তারাই ফেসবুকে দিতেছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দিতেছে, আমি জি। এই জায়গায় শিখতেছি। জি আর সে মানে সে যে শিখতেছে এটা কিন্তু সে তার নিজে গর্ববোধ করতেছে। গর্ব করতেছে আমি শিখতেছি। হ্যাঁ তারা নিজে ভিডিও ছাড়তেছে এখানের মধ্যে, তারা গর্ব করতেছে। আমার সাজেশন থাকবে শুধু শ্রীমঙ্গল না, যারা যে জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, যারা বেকার ঘুরতেছেন, এখনো কোনো কাজ জানেন না, চিন্তা করতেছেন কোনো কাজ শিখবেন, চিন্তা না করে অবশ্যই যে কোনো কাজ শুরু করে ফেলেন। হাতের কাজটা, আই মিন মোবাইল কাজ হোক, গাড়ির কাজ হোক, ইঞ্জিনিয়ারিং যে কোনো ডিপার্টমেন্টে আপনারা ভর্তি হয়ে যান, ইঞ্জিনিয়ারিং যে কোনো কাজে আপনারা ভর্তি হয়ে যান, গিয়ে একটা প্র্যাকটিক্যাল কাজ শিখেন, লাইফের পিছনে যেতে হবে না। সেটা আমাকে যদি কেউ চিন্তা করে, আমি কিন্তু প্রথমে একটা শপ দিছি শ্রীমঙ্গলে, আজকে আমার একটা ট্রেনিং সেন্টার আছে, আমার একটা শপ আছে, এটা তো আমি কষ্ট করে করছি। আমি কিন্তু এটা স্ট্রাগল করছি, আস্তে আস্তে করতে আইছে। আর এটা কিভাবে আসছে? আমার এই হাতের কাজের থেকে আসছে। যদি আমি আজকে হাতের কাজটা না শিখতাম, আমাকে কেউ চিনতো না। কিন্তু আমি আপনার এই জি। ট্রেনিং সেন্টার এবং স্টুডেন্টের বিষয়ে আমি জি। আরেকটা প্রশ্ন করব। জি তো ভাই আপনার এই ট্রেনিং সেন্টারের বিষয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জি বা আপনার স্টুডেন্ট যারা আছে বা জি। আপনি যে ভর্তি নেন, জি তো আপনার কোর্স সম্পর্কে একটু বলবেন, যে ভর্তি হতে ফিসটা কত লাগে বা কোর্স কত দিনের, এই বিষয়ে একটু বিস্তারিত আমাদের জানান। তো আমাদের ট্রেনিং সেন্টারের কোর্স হচ্ছে 3 মাসের কোর্স। আর এখানে ইনক্লুড হচ্ছে আপনার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, দুটোই প্র্যাকটিক্যালি হাতে কলম মানে কলমে না, ডাইরেক্ট প্র্যাকটিক্যালি আমরা শিখিয়ে দিয়েছি। প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা যেভাবে টিচিংয়ের মাধ্যমে তারা প্র্যাকটিক্যালি নিজে করে শিখতে পারে, এভাবে সিস্টেমটা আমরা রাখছি। তো এখানে শুধু হার্ডওয়্যারে আছে আমাদের
বেসিক লেভেল টু অ্যাডভান্স লেভেল, নর্মাল থেকে আইসি পর্যন্ত। যদি কেউ মানে মোটামুটি কাজ নরমাল থেকে আইসি পর্যন্ত কি টেক মোবাইলে শেষ না আর কিছু শেষ আছে আসলে যেটা হয় না কোনটা? প্র্যাকটিক্যাল বা টেকনিক্যাল কাজে কিন্তু শেষ হয় না। এক এক সময় এক এক সমস্যা জি, আসে। মনে করুন ডে বাই ডে কিন্তু নতুন নতুন ফিউচারে ফোন আসতেছে। হ্যাঁ। আপনি প্রত্যেকটা পার মান্থ পার 15 ডেজ আপনি বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ফোন বাড়ি করতেছে, কাজগুলো ডিফারেন্ট টাইপ হয়। আপনি যদি বলেন মোবাইলের কাজ আমি শিখছি এখানে শেষ আমার, এটা বলা যাবে না। প্রতিনিয়ত এই শিক্ষা হ্যাঁ চলবেই। এই যে ডিপার্টমেন্টটা এটা এই জন্য কে জানি বলছি যে শিক্ষার কোনো শেষ নেই। শেষ না, এটা মনে হয় মহাসাগর শেষ। বলতে হবে, মহাসাগর। হ্যাঁ। আমরা যতই পাড়ি দিব এতই সামনে যাইতে হবে এটাকে, হ্যাঁ। শেষ না এটা। আচ্ছা। আমরা যারা শিখে দিচ্ছি ধারণা, আপনাকে স্কেল তৈরি করে দিচ্ছি আমরা, আপনি কিভাবে কাজ করবেন, আইসিটা কিভাবে লাগাবেন, আইসিটা কিভাবে তুলবেন, আইসিটা কিভাবে রিবোলিং করবেন, আপনি চার্জার পিনটা কিভাবে লাগাবেন, এইভাবে লাগাইতে হয়। এই যে আপনাকে ধারণাটা প্র্যাকটিক্যাল আমরা দিচ্ছি, আপনি যদি এই হ্যান্ড স্কেলটা যারা হ্যান্ড স্কেল ক্লিয়ার, মনে করেন আপনি যে কোনো একটা কাজ করতেছেন, আপনার যদি হাতের স্কেল ভালো থাকে আপনার অটোমেটিকলি কাজ চলে আসবে। কিন্তু ম্যাটারটা আপনি যে কোনো রিসিভ করতে পারবেন। আপনি যদি আমাকে ফোন দিয়ে বলেন ভাই আমি তো এই জায়গায় আটকে গেছি, এটা কি করবো, আমি যদি বলে দিই তুমি এই আইসিটা চেঞ্জ করে ফেলো, আপনি যদি যখন আপনার হ্যান্ড স্কেল ভালো থাকবে আপনি আইসি খুলতে পারেন, লাগাইতে পারেন, আপনি কিন্তু অনায়াসে সেটা চেঞ্জ করতে পারবেন। আমাদের এই যে সেক্টরটাতে আমরা বিশেষ করে হ্যান্ড স্কিলের প্রতি আমরা বেশিটা গুরুত্ব দিই। পাশাপাশি যেটা নলেজ, বেসিক নলেজ, যেটা এই বেসিক নলেজটা আমরা যারা আমাদের স্টুডেন্ট এম্পায়ার করি আমরা শেখার জন্য আর কি। এটা হচ্ছে আমাদের আমাদের ইয়ের ভিতরে থাকে বেশি পড়ে এটা। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস বলি। জি আমরা যারা সেকেন্ড হ্যান্ড বা ইউজড মোবাইল জি। ফোন কিনি, জি একটি মোবাইল ফোন মানে পুরনো মোবাইল ফোন কিনতে গেলে জি কোন কোন জিনিস কিন্তু লক্ষ্য করা উচিত? আসলে ওটা এখন আইফোনের ক্ষেত্রে এবং হ্যাঁ, অ্যান্ড্রয়েড আমি ফোনের বলি ক্ষেত্রে আপনার এখন যে অ্যাডভান্স টেকনোলজির যে সময়টা, অবশ্যই কোনো ডিজিটাল প্রোডাক্ট কিনে লাগে যেগুলো ট্র্যাকিং সিস্টেম আছে, যেগুলোতে যেগুলো আইভি নাম্বার বা সিরিয়াল নাম্বার থাকে, যেগুলো ট্র্যাকিং এর মাধ্যমে ধরা যায়। এক্সাম্পল জিপিআরএস, আমরা জিপিআরএস জন্য ডিভাইস কিনি, আমরা কোনো গাড়িতে লাগাই, সেটা কোথায় যায় কিন্তু আমরা বলতে পারি। সেম কিন্তু এটা মোবাইল যদি কেউ বিক্রি করে বা চুরি হয়ে যায়, এটা কিন্তু ধরার সিস্টেম জিপিআরএস এর মধ্যে পাওয়া যায়। এর সিস্টেমটা কি, যদি কেউ অকারেন্স না করে আইমি নাম্বার চেঞ্জ না করা হয়, তাহলে এই ফোনটা উদ্ধার করা যায়। সতর্ক বার্তা হচ্ছে এটা, যদি কেউ ফোন কিনতে চায়, অ্যান্ড্রয়েড না এখন যে কোনো ফোন ফোন যে কোনো ফোন, নট অনলি অ্যান্ড্রয়েড বলি আমি, যে কোনো ফোন, আমরা ফোন বলতে এটিতে বুঝি যে কোনো স্মার্টফোন যদি কেউ কিনতে চায় অবশ্যই এটা ডকুমেন্টারি দেখে কিনতে হবে, এটা বক্স আছে কিনা, সে অরিজিনাল ওয়ানার কিনা, যদি তাতেই কিনে তার আইডি কার্ড, তার বক্স আছে কিনা, আচ্ছা, বিডি ভেরিফাইড আছে কিনা, এগুলো দেখে কিনাটা জরুরি। এখন আমার মতে এটা। আচ্ছা ভাই, এগুলা কিন্তু আমরা বুঝতে পারি যে জি। দেখা যায় এগুলা। জি। কিন্তু মোবাইলের ভিতরে যে জিনিসগুলো আমরা সেটা দেখতে পাই না কিন্তু। আচ্ছা ওই বেসিক্যালি বিষয়টা যদি কেমনে কি করবো? যদি কেউ ফোন কিনতে চায়, হ্যাঁ। যদি পাশে কোনো টেকনিশিয়ান থাকে তারা দেখানোটা উচিত, কারণ সেটা তো আপনি দেখলে বুঝতে পারবেন বুঝতে না পারবেন না। এটা ডিসপ্লে চেঞ্জ হয়েছে কিনা, ব্যাটারি চেঞ্জ হয়েছে কিনা, এটা আপনার পক্ষে বোঝা সম্ভব আচ্ছা, না। একটা সাধারণ হিসাবে আমার কি দেখা উচিত বা আমি দেখতে পারবো? আপনার কি মত? এরকম কিছু আছে না, কেউ কিছু নাই? আসলে অনেকে যারা মোবাইলের প্রতি খুব এক্সপার্ট, যারা খুব বেশি মোবাইল কেনা বেচা করে, তাদের মোটামুটি ধারণা হয়ে যায় মোবাইলের প্রতি, সে বলতে পারবে। আপনি ডাইরেক্ট হঠাৎ করে বলতে পারবেন না যেটা ডিসপ্লে চেঞ্জ না, বা ওইটা আপনি বলা যায় কিনা, গেলে কোন বিষয়টা আপনি আমাদেরকে বলতেন। আচ্ছা আচ্ছা, যদি কেউ ফোন কিনতে চায়, এটা কি কি এটা কেউ ফোন কিনতে চায়, ধরুন আমি আমার কাছে ফোন কিনলাম, জি এখন আমি সাধারণ মানুষ হিসাবে, জি আমি তো টেকনিশিয়ান না, আমি এই ফোনটা কি দেখে কিনে উচিত হবে? কাগজ তো আমি দেখতেই পারবো, সমস্যা নেই, বাট ওইটার ভিতরে কি বা বাহিরে কভার করলে ওইটা দেখা যাবে বা কিছু আছে নাকি ওই বিষয়ে? এখন যে ফোনগুলো সাধারণত আমরা সবাই জানি ফিক্স ফোন কই আমরা হ্যাঁ, আমরা কি বলি ফিক্স ফোন বলি। আপনি যদি চাইলে এটা খুলতে পারবেন না, খুলতে পারবেন না না না, তা আপনার একমাত্র যা দেখার একটা শুধু বাইরেই আছে। আপনি যদি কোনো ফোন কিনতে চান বাইরেটি দেখা আপনি দেখতে পারবেন কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। আর যদি এটার সাথে বিস্তারিত জানার দরকার পড়ে আপনার অবশ্যই টেকনিশিয়ানের কাছে যাওয়া লাগবে। আপনার টেকনিশিয়ান অথবা যে মোবাইল বিজনেস করে, মোবাইল শপ আছে, টেকনিশিয়ান বলবে তা না, যারা মোবাইল বিজনেস করে, যারা মোবাইল যারা সেল বা কেনা বেচা করে, তারা আপনার কিন্তু এটা যারা মোবাইলটা হাতে নিলে বুঝতে পারবে যে হ্যাঁ, এটাতে কাজ আছে। তাদের দ্বারস্থ হওয়াটা আমি বেটার মনে করি আর কি, যে কেউ এমনি না কিনা কাউকে দেখা একটা ফোন কিনা উচিত। আর যার থেকে কিনা হয় ডকুমেন্ট অবশ্যই নেওয়াটা দরকার এখনের সময় আর কি, কারণ এখন বেশিরভাগ ফোনে চুরি হয় এইগুলা আইবি নাম্বার। এটা স্পেশাল তথ্য হচ্ছে যদি কেউ ফোন কিনতে চায়, আমরা কিন্তু বুঝতে পারি না আইবি নাম্বার চেঞ্জ করা হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, চোরে কিন্তু ফোন চুরি করে আইবি নাম্বার চেঞ্জ করে আপনার কাছে ফোন বিক্রি করতে পারে। কিছু অসাধু লোক আছে যারা বিজনেস করে, এই বিজনেসটাই করে তারা শুধু কি করে আইবি নাম্বার চেঞ্জ করে।
চেঞ্জ করার পরে কিন্তু সে ফোনটা আপনার কাছে বিক্রি করে দিবে। ডে বাই ডে ফোন আপনি ইউজ করতেছেন, কোন এক সময় ফোনটা নষ্ট হয়ে গেল, ফোনটা ফ্লাশ করার প্রয়োজন হয়েছে, ফোনটা কি করার ফ্লাশ করার প্রয়োজন হয়েছে, কিন্তু আপনি ফোনটা ফ্লাশ করতে দিয়েছেন, ফ্লাশ করার ওই যে প্রিভিউ যে আইডিটা ছিল অরিজিনাল, সে কিন্তু রিটার্ন ব্যাক করবে, এটা নাই। সে কিন্তু রিটার্ন ব্যাক করবে। খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। জি, আচ্ছা ওই কথাটা আবার বলেন ভাই, আমি ওটা যদি বুঝতে হ্যাঁ পারিনি মনে হয়। মনে করেন আমি একটা ফোন কিনতে চাচ্ছি, আচ্ছা কিনলাম, আমি আপনাদের ফোনটা কিনলাম, হ্যাঁ হ্যাঁ কেনার পরে আমি কিন্তু ফোনের তথ্য সবকিছু জানি না, না। আমি তো আপনাদের ডকুমেন্ট নিয়েই কিনলাম, আপনার থেকে হ্যাঁ আইডি কার্ড নিয়ে ফোনটা কিনলাম। হ্যাঁ আইডি কার্ড অবশ্যই ভেরিফাই কিনা দেখবা আপনি, যেটা আপনাকে আমি পাই খুঁজে হ্যাঁ এই ফোনটা এই আইডিটা কিন্তু অবশ্যই আপনি রাখবেন, যদি আপনার কাছে ফোনটা আছে, হ্যাঁ বা আপনি সেল করলে কিন্তু রাখতে হবে আপনার কাছে এই ডকুমেন্টটা। রাখার কারণ কি, যদি ফোনটা কোনো অকারেন্সের হয়ে থাকে, সেটা আইনি চেঞ্জ করা থাকে, এটা কিন্তু সাময়িক সময় বোঝা যাবে না। যদি ফোনটা নষ্ট হয়ে যায় কোনো কারণে, আপনি টেকনিশিয়ানের কাছে নিলেন, টেকনিশিয়ান দেখে বললো ভাই ফোনটা ফ্ল্যাশ করা লাগবে, কি করা লাগবে, ফোনটা ফ্ল্যাশ করা লাগবে। ফ্ল্যাশ করলে কিন্তু তার ফোনের যে অরিজিনাল যে ডকুমেন্ট যে হচ্ছে যেটা ছিল, আমি অরিজিনাল যে আইমিটা ছিল, সিএল ছিল, সেটা তো প্রায় রিটার্ন ব্যাক করে। আপনি দেখেন অনেক কাস্টমার বলে, যখন থানা থেকে ফোন আসে যে ভাই আপনার ফোনটা চুরি, সে বলে ভাই আমি ফোনটা 2 বছর যাবত ইউজ করতেছি, এরকম শুনছেন কিনা আপনারা, যে ফোনটা আমি 2 বছর যাবত ইউজ করতেছি কিন্তু এখন কেন চুরির হবে। এটা প্রবলেমটা হচ্ছে কোথায়, 2 বছর পরে ফোনটা আবার আপডেট হয়েছে, 2 বছর পরে ফোনটা আপডেট হওয়ার পরে যে নতুন নতুন যে তার ফার্মওয়্যারটা আপডেট হওয়ার কারণে, ওই যে সে যে রুট করে ফোনটাকে আপনার আইমিটা চেঞ্জ করে, রুটটা নষ্ট হয়ে আবার আবার সাবেক সাবেক আইমিটা আবার রিকভার হয়ে গেছে। আর এই নাম্বারটা কি আমাদের বিটিআরএস এর ট্র্যাকিং এ দেওয়া আছে, যখন চেঞ্জ হওয়ার পরে ট্র্যাকিং এ সাথে সাথে ধরা গেছে যে ফোনটা ইউজ হইতেছে। তার মানে এই যে একটা বিষয়, এটা জি। খুবই খেয়াল করে, কিন্তু আমি হ্যাঁ। লাস্ট একটা অকারেন্স বলি। এরকম হচ্ছে, আমার এক ফ্রেন্ড, জি সে একটা মোবাইল নিয়েছিল, তো হঠাৎ করে দেখা যায় যে তার কাছে ফোন আসছে জি। থানা থেকে, যে ভাই আপনার এই ফোন তো চুরির ফোন, আপনি কই আছেন। আর এই তথ্যটা কিন্তু সবার জানা থাকা প্রয়োজন, যে এই বাংলাদেশের আইন অনুযায়ী আমি যতটুকু জানি, যে জি। ওই পুলিশ ভাইয়ের কাছ থেকে যতটুকু শুনলাম, জি যে ওই চুরির ফোন যার হাতে আসে জি। তাকে চুর বলে গণ্য করা হয়। এটা তো আমরা সবাই জানি যে চুরির প্রোডাক্ট যে নিবে সেই চুর। এখন আপনি এটা চুরি করে 100% নিছেন জি। বা কিনে নিছেন, জি এটা জি, কিন্তু দেখার বিষয় দেখার না। বিষয় না, এটাকে চুর বলে মনে করা হয়। দেখা গেছে আমার ওই ফ্রেন্ডটা খুবই মানে সহজ সরল এবং জি। ভালো ভালো মানুষ, কিন্তু উনি জানে না, হয়তো সহজ সরল মানুষ ঠকায় বেশি। জি ওই পুলিশ ভাই যখন আসছে, পুলিশ ভাইটা অনেক ভালো, ও যখন আসছে, এসে যখন ওনার সামনাসামনি হয়েছে, যে আপনি আপনার হাতে ফোন, হ্যাঁ ভাই আপনাকে দেখে তো আমি আমি নিজে নিজে গুণাগার হতে পারবো না, আপনাকে চিনতে। এইরকম সে কথাটা বলছে। জি তার মানে উনি এতটুকু সহজ সরল মানুষ, তারপরে বলছে যে ভাই আপনি যার কাছ থেকে কিনছেন ওনার তথ্যটা আমাকে তথ্য দেন। আমাকে দেন। তো উনি মনে হয় পরে দিছে, বা তারপরে সমস্যাটা সমাধান হয়েছে। আমি এই জন্যই বলছি যে আপনার কথা বলছি যে আপনি যার থেকে ফোনটা কিনবেন, ওনার তথ্যটা আপনি অবশ্যই সংগ্রহ করে রাখবেন, 1 বছর পরেও কাজে লাগতে পারে আপনার, যদি কোনো অকারেন্সের ফোন হয়। এই হলো মাসুম ভাই আগে যে থিওরিটা দিছে, এটা বাস্তবে জি, ওই যে উজুর যে ফোনটা কিনছেন, উনি যদি এটা মনে রাখতে না পারতেন, ওনাকে জবাব দিয়ে কিছু করা করা লাগতো, হ্যাঁ, হয়তো বা কারোর মাধ্যমে শেষ হইতো, কিন্তু শরম পাইতেন উনি। শরম পাইতেন। আর যদি উনি ডকুমেন্টসটা রাখেন যে আমি ওনার থেকে ফোনটা কিনছি, এই যে ওনার আইডি কার্ড আছে, ওনারা খুঁজে বাঁকা সম্ভব হয়। তবে আইডি কার্ড নেওয়ার ক্ষেত্রেও দেখতে হবে এটা অরিজিনাল কার্ডের কিনা। মডিফাই কিনা, কারণ সুররা কিনতে এখন তাদের ফটোটা দিয়ে সেটা ফটোকপি করে রাখে মানুষের দেওয়ার লাগে। এটা কিন্তু জানেন এগুলো সব করা থাকে, এগুলো এডিট করা থাকে। সো কেয়ারফুল যারা ইউজ ফোন কিনবা, এইসব অকারেন্সিতে না পড়া হয়, এই জন্য অবশ্যই ডকুমেন্ট দেখে ফোনটা কিনা লাগবে। আপনার প্রশ্নের মাধ্যমে খুবই তথ্যবহুল প্রশ্ন ছিল, জি এবং খুব তথ্যবহুল একটা আলোচনা আসছে। আচ্ছা তাই জি। আমি যেটা শেষ করতে চাইছিলাম, জি যে আপনার যে ভর্তি ফিটা বা এই ধরনের ভর্তি ফিসটা এখন কত আছে যদি আপনি বলতে চান। আসলে আমরা 3 মাসের কোর্স অনুযায়ী আমরা 20,000 টাকা ফি নিচ্ছি, 20,000 টাকা ফি নিচ্ছি আমরা। এটা আসলে তুলনামূলক বেশি না, 3 মাস আপনি একটা লং টাইম, কিন্তু আমরা চিন্তা করি 3 মান্থ, আই মিন 90 ডেজ, 90 দিনে 20,000 টাকা। জি, তখন আমি 20,000 টাকা পে করব। তখন আর এখন 2007 জি। পেয়েছেন 20,000। এখন আসলে 1 লাখ টাকা বলতে হবে। আর এখন এই কোর্স 2026 সালে আইসা আমি 20,000 টাকা দিয়ে রাখছি। তো এটা আসলে আমি এখন আচ্ছা, ওইখানে একটা জিনিস কি হলে ভালো হয়? এই মাসুম ভাইয়ের কাছে 20,000 টাকা,
জি। অন্য কি কম আছে? না, না, কমও হইতে পারে। সারা বাংলাদেশে হ্যাঁ 35, 30, 25 হ্যাঁ আমি প্রত্যেকটা জায়গাতে ভিজিট করে দেখছি। আমি ভিজিট না করলেও তথ্য নিছি যে 25, 35, 30, 45, 55 এমন 20 প্লাস। 20 প্লাস। তার মানে আপনি সবচেয়ে কম। জি, আমি একটা জিনিস বলি। জি আমি যখন মাসুম ভাই কিছুদিন যখন গেছিলাম, তো জি। যাওয়ার আগে কিন্তু আমি আপনার শ্রীমঙ্গলের মধ্যে কারা কার মোবাইল ফোন কিয়া করে জি। আমি চ্যাট জিপিটি একটু ইয়া করছিলাম আর কি। স্যার জিবরি জিজ্ঞেসলাম। তখন থেকে আপনার নামটা আসছে। তখন আমি কি করলাম, আমি what বলি, a surprise, bro. আমি তাহলে বলি একটু আমি কি করলাম। আপনার নাম আমার আপনার কানেক্টেড নাই, যদি জানতাম যে নাজমুল আপনার সাথে কানেক্টেড, বললাম নাজমুল তুমি এটা ব্যবস্থা করে দাও এটা। জি তো আমি আপনার নাম সার্চ করলাম, শুধু মাসুম লিখে সার্চ করলাম, জি। তো কিছু আসে নাই। আবার এসে মাস মোবাইল, আমরা যেরকম মানে সার্চ করে আমরা সার্চ করলাম তিন করি যে, হ্যাঁ। মাস মোবাইল, তখন দেখলাম যে আপনার ওই যে কি বলে আপনার যে বর্তমান যে জি জি ইয়াকুব। যেটা নাজমুল চালায়, হ্যাঁ। ওটা একটা ভিডিও আসছে। আচ্ছা আচ্ছা আমি এটা স্ক্রলিং করলাম একটু, ওরা দেখি যে আপনার আইডি আসে জিএসএম মাসুম লেখা। আচ্ছা আচ্ছা। আমি জাস্ট ঢুকলাম এটার ভিতরে, ঢোকার পর আমি একটু স্ক্রল করলাম, তো ফেসবুকের যে অলগ্রাম যেটা সেট করা, আপনি যদি লিখে সার্চ করেন যে আমি ইংলিশ শিখবো, একবার লিখে সার্চ করবেন, আপনারে ওই সারাদিন ওই 2-3 দিন আপনার বলবে যে ইংলিশ শেখার কি কি আছে, মানে সব সারা বলবে। এরকম জানতে, ওইগুলাই। হ্যাঁ হ্যাঁ রাইট। ওইগুলাই বলবে, জি। কথা ঠিক না এটা? তো আমি যখন আপনার সার্চ করলাম মাসুম মোবাইল সার্চ করছিলাম, জি তখন ফেসবুকে হয়তো বুঝছে যে আমি মোবাইল সম্পর্কে জানতে চাচ্ছি। জি এখন ওই দিনে আমারে মনে হয় প্রায় 20 থেকে 30টা অনেক বেশি অ্যাড দেখাইছে, মোবাইল ওইখানে শেখানো হয়, ওই টাকা মানে অনেকগুলা। ঠিক ওই সময় একটা অ্যাড আসছে আমার কাছে ঢাকার ওইখানে, জি। আমি জানি না ওইটা মনে হয় আমাদের ভিডিও যেখানে যাইতেও পারে। জি ওইখানে আসছে যে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের থেকে মানুষ টিবে মোবাইল সার্ভিস শিখাবে, থাকা খাওয়া তাদের ব্যবস্থা, তাদের ম্যাচ বা কিছুটা আছে, হয়তো বেচালে কিছু একটা আছে, জি ফি হচ্ছে 10,000 টাকা। এখন আমি কিন্তু ওই বিষয়টা একটু এখন কথা মানে যে প্রাইজের নিয়ে বিষয়ের জন্য আসলাম, তখন ওই বিষয়টা মনে হইলো আর কি। জি। এখন তাদের সাথে কি বলতো 10,000 টাকা কি ওইগুলো দেওয়া সম্ভব, টাকা খাওয়া দেওয়া সম্ভব, 3 এটা- মাস সার্ভিস নেওয়া সব সম্ভব? এটা কি 3 মাসের কোর্স না 15 না, ডেজ এর কোর্স? এটা কথা বলি না, বাট ওইটা আমার সামনে আসছে, আমি ওই জি। 2-3 সেকেন্ড শুনি আই। এডের যে বিষয়গুলো শেষ। আপনাকে বলি, এড মানুষ বিভিন্ন টাইপের বানায় এড। আপনি এডের ভিতরে গেলে বা কল করলে বিস্তার জানতে পারবেন। এডটা হচ্ছে আকর্ষণীয়, মানুষকে আকর্ষণ করার জন্য। এড যে বিষয়টা, এডটা হচ্ছে মানুষকে আকর্ষণ করার জন্য, ধরে রাখার জন্য। ধরে রাখার জন্য। এডের ভিতরে গেলে আপনি তার মূল তথ্য জানতে পারবেন। 10,000 টাকা কি এটা? হ্যাঁ। যেমন এক্সাম্পল আমি এটা 10,000 টাকা ডিসকাউন্ট দিছে না, আসলে 10,000 হ্যাঁ টাকা এটা আসলে ও, কথা বললে বোঝা যাবে এটা। আমি ভালো করে দিলি। জি, এখন এটা এখন কথা বলে যদি- বোঝা যাবে। এখন যদি 50,000 টাকা কোর্স ফি কইরা 10,000 টাকা ডিসকাউন্ট সমস্যা নাই তো। হইতে পারে। আসলে আমরা এই জেলা শহর নাই, আমাদের এটা উপজেলা শহর। হ্যাঁ, আর আমাদের এই শহরটা বেশিরভাগ গ্রাম অঞ্চল নিয়ে কিন্তু। কাজ করে, হ্যাঁ। আপনি দেখেন আমাদের এই শহরের আশেপাশে সব গ্রাম, এবং পর্যটন এরিয়া। পর্যটন এরিয়া। এখানে এই আশেপাশে যারা ওই এখন জি জেননি বলে সবাই, হ্যাঁ, Gen Z। জেনজি যারা আছে, যারা এরা কিন্তু সবাই অত স্বাবলম্বী মানুষ। হুম, আর শ্রীমঙ্গল টু আমাদের যে গ্রামগুলো আছে বেশি দূর ডিস্টেন্সও না, কিন্তু কেউ চাইলেই স্বাভাবিকভাবে আইসা এখানে শিখতে পারে। আমরা একটা 2টা স্পেস রাখছি অলওয়েজ, যারা একদম হ্যাঁ। একদম নাই, সামর্থ্য কম, মানে কিছুটা দিয়ে আমাদের কাছে আসতে পারে, এদের জন্য 2টা স্পেস আমরা রাখছি, বরাদ্দ রাখছি। হ্যাঁ। যে একবারে সবাই থেকে যে ফুল প্রবলেম তা না, আমরা 2টা স্পেস রাখছি, যারা একদম মানে স্বাবলম্বী না, কিছু সংখ্যক তার পক্ষে দেওয়া সম্ভব, এদের জন্য স্পেস আমরা রাখছি। আচ্ছা মাসুম ভাই, জি তো আপনার যে ট্রেনিং সেন্টার জি আপনি নিজেই দিছেন, জি প্রথমে আপনি শিখছেন, তারপরে আপনি সব দিছেন, এখন আপনি একজন ট্রেনার। রাইট। এই আপনার আপনার পাশাপাশি তো আরো টিচারগণ আছেন জি। ট্রেনিং সেন্টার, তাদের সম্পর্কে যদি একটু বলতেন আমাদের। আমার স্পেশাল আমরা 3জন টোটাল ট্রেন করাই। তার মধ্যে আমাদের ওবি আছে সফটওয়্যার ট্রেনার, আর আমাদের সাগর আছে বেসিক ট্রেনার। আমি স্পেশালি আইসি ক্লাস যেগুলো আছে এগুলো নিয়ে করাইতেছি আর কি। আচ্ছা, তাহলে মাসুম ভাই আমরা বুঝতে পারলাম যে আপনার যে প্রতিষ্ঠান আছে যেখানে ট্রেন করা হয়, সেখানের মধ্যে 2জন মানে দায়িত্বে আছেন, আপনি সহ 3জন। তো আমাদের মধ্যে উপস্থিত আজকে আপনি সহ 2জন, নাজমুল। তাহলে যেটা বুঝতে পারলাম যে নাজমুল হচ্ছে আপনার প্রতিষ্ঠানের সফটওয়্যার ট্রেনার। আচ্ছা, আমরা একটু নাজমুলের সাথে কথা বলতে চাই যে আগে নাজমুলের সফটওয়্যারে কি শিখে এটা পরে বলবো। নাজমুল, তুমি ওই বিষয়ে কিভাবে অভিজ্ঞতা অর্জন করলা, বা কোন তোমার যখন কখন কখন থেকে তো শুরু? কি বয়স ছিল, জি। বা পড়ালেখা
কিভাবে ব্যালেন্স করলা ওই বিষয়ে একটু বলো আর কি আমাদেরকে। আমি যখন আপনার ক্লাস 10 যখন পাশ করলাম আর কি, তো বাড়িতে অনেকদিন বেকার ছিলাম। তখন কলেজে প্রস্তুতি শুরু হয়েছে, কলেজে ভর্তি হওয়ার। তো আম্মা আমার একদিন জিজ্ঞেসে যে কিছু করতে চাইরাইনি তুমি। তো আমার প্রথম থেকেই যে একটা স্মার্ট ওয়ার্ক দরকার, মানে স্মার্ট ওয়ার্কের প্রতি আমার আগ থেকে অনেক আগ্রহ আর কি। আমি আগ থেকে মোবাইল নিয়ে কাজ করতাম বাড়িতে। তা আম্মু জিজ্ঞেসে তুমি কিছু করতে চাওনি, তো আমি মোবাইল নিয়ে আগ্রহ দেখাইছি। তারপর তো বললাম আমার উস্তাদ সাইফুল্লাহ ভাই, ওনার মাধ্যমে আমার শুরু হয়েছে আর কি। তারপর প্রায় আমি প্রথম 3 মাস আসলাম সাইফুল্লাহ ভাই দোকানে, তারপর আবার বাড়ি গেছিলাম। তো মাঝখানে 6 মাস আমি আবার গ্যাপ পড়ে গেছি। তো আবার বাসার থেকে আবার ভালো লাগে না, যে বেকার সময়টা আবারও খুব বোরিং লাগতো। মানে কাজে থাকলে অন্যরকম একটা সিচুয়েশন, আর কাজে না থাকলে অন্যরকম একটা সিচুয়েশন। তো আবার নিজ উদ্যোগে আইলাম সাইফুল্লাহ ভাই খান্দার। তো প্রথমবার সাইফুল্লাহ ভাই খান্দার সময় ঢুকছিলাম, তখন ফ্রিতে ঢুকছিলাম, আমার খালাতো ভাই একজন মাতিয়া দিছিলাম, তো ওর সময় কোনো কষ্ট লাগছে না। নেক্সট টাইম যে সময় আইলাম সাইফুল্লাহ ভাই খান্দার, আবার সাইফুল্লাহ ভাই খালেদ সাইফুল্লাহ ভাই। খালেদ সাইফুল্লাহ উনি কি মানে এগুলো শিখায় জি, উনি সফটওয়্যার টাকার মাধ্যমে নাকি ফ্রি আসলে ওইটা সম্পর্ক বেঁধে আর কি। সম্পর্ক? জি, ওইটা ওনার পার্সোনাল বিষয় আর কি। হ্যাঁ বুঝতে পারছি। তো নেক্সট টাইম যখন আসলাম, তো ভাই বললো একটা কস্ট লাগবে। তো প্রথমে আমি একটা মাইন্ড করলাম যে আমি 3 মাস আসলাম আগে ফ্রিতে, এখন আবার কস্ট লাগে। তারপরে ঢুকলাম বাদ দুইয়া। তো আমি ওইটা থাক, তারপরে আমি মনে করেন 1-1.5 মাস পরে বুঝতে পারলাম যে এই কস্টটা ভাই কেন চাইছি আর কি। মানে ফ্রিতে কাজের ভ্যালু নাই, ফ্রিতে আপনার নিজের একটা আগ্রহ হয় না, নিজের কাছে বোরিং লাগে বা ওই কাজের ভ্যালু থাকে না। আর যখন নেক্সট টাইম আমি টাকা দিয়ে ঢুকলাম, তখন মানে আমি নিজেই 1.5 মাসে মাত্র কাজ শিখে ফেলছি, তারপর টাকা দিয়ে ঢুকার পর আর কি। আর প্রথম 3 মাসে আমি কিছুই করতে পারিনি। তো দেখলাম যে টাকার একটা পাওয়ার আছে। তখন বুঝলাম যে ভাই কেন আমার কাছে কষ্ট দাবি করছিল আর কি। আচ্ছা, খালেদ সাইফুল্লাহ ভাই উনি কি টাকার মাধ্যমে শেখান নাকি না ওনার কি ট্রেনিং সেন্টার আছে? না ভাই, এমনি পার্সোনালি কোনো ট্রেনিং সেন্টার নাই, তবে উনি পার্সোনালি শিখান আর কি। যদি কেউ শিখতে চায় তাহলে উনি পার্সোনালি ওনার শিখান, সব যে সম্পর্ক বেঁধে। আর ফার্স্ট টাইম ভাইয়ের কাছে আমি ফ্রিতে ঢুকছিলাম, আর নেক্সট টাইম যখন ঢুকছি তখন ভাই ইচ্ছে করে আমার কাছে কষ্টটা দাবি করছিল। পরে বলছে অবশ্যই এখন কষ্টের ভ্যালু বুঝছো। তো আমি আসলে তখন বুঝতেও পারছি যে টাকার আলাদা একটা ভ্যালু আছে। তো এই থেকে আমার উত্থান। তারপর মাসুম ভাই ইনভাইট করলো, মাসুম ভাই এখানে আসছি, আর এখন তো আমি এমবি মোবাইল ফিক্সে আছি আর কি, আলহামদুলিল্লাহ। এই এমবি মোবাইল ফিক্স শুরু আচ্ছা, থেকেই কতদিন লাগছে তোমার ওটা শিখতে? তোমার প্রথম 3 মাস আসিলাম তো বললাম, তারপরে আপনার গ্যাপ গেল, তারপর আবার নেক্সট আবার ঢুকলাম। তো এরপরে আপনার 6 মাসের মতো আর কি লাগছে, সব মিলে 6 সব মাস মিলে 6 মান্থ ধরতে পারি। 6 মাসে যদি ভালো করে ফোকাস দাও তাহলে পাক্কা একজন হওয়া যায়। আর আমি সফটওয়্যার দিকে ফোকাস ছিল, মেইন ফোকাস আর কি। আচ্ছা, তুমি 6 মাসের ভিতরে কি কোনো টাকা আর্ন করতে পারছো মানে কাজ শিখা অবস্থায়? না, কাজ শেখা অবস্থায় আসলে আর্নের সুযোগ ছিল না আর কি। ওইখানে আমি একজন আন্ডারে ছিলাম, ওনার বিজনেস আছিল, তো এখানে আমার চান্স আছিল না। আচ্ছা, সফটওয়্যার ভিতরে মানে একটা সফটওয়্যার যে তুমি শিখাও মানে কি কি মানে বিষয়ে একটু বিস্তারিত বলো বিষয়ে। সফটওয়্যার আসলে মোবাইল সফটওয়্যার জগৎটা কুইল্লা বলতে গেলে অনেক বড়, আবার একদম সিম্পলি বলে একদম ছোট। কয়দিন লাগে শিখতে ওইটা বলো তুমি। যদি কেউ পার্সোনালি তোমাদের সিলেবাসটা কি রকম মানে কয়দিন লাগে সফটওয়্যার? আমাদের আসলে আমাদের যে কোর্স এখানে জাস্ট আপনার সফটওয়্যারের বেসিকটা ইনক্লুড, মানে আপনার একসাথে হার্ডওয়্যারের অ্যাডভান্স আবার সফটওয়্যারের অ্যাডভান্স এটা পসিবল না 3 মাসে। সফটওয়্যারের বেসিকটা মানে একদম টেকনিশিয়ান হিসেবে আপনার যতটুকু জানা দরকার সফটওয়্যার সম্বন্ধে, এতটুকু আমরা লাস্টের 15টা ক্লাসে এতটুকু আমরা একজনকে শিখাই দিই আর কি। আর যদি কেউ পার্সোনালি সফটওয়্যার মনে করেন ফুল কোর্স শেষ করতে চায়, জাস্ট সফটওয়্যার নিয়ে কাজ করতে চায়, আমি শুধু সফটওয়্যার নিয়ে কাজ করি, হার্ডওয়্যার নিয়ে আমি কাজ করি না। কেউ যদি পার্সোনালি শুধু সফটওয়্যার নিয়ে কাজ করতে চায় তাহলে ওর মিনিমাম 6 মান্থ লাগবে আর কি অ্যাডভান্স লেভেলে যাইতে। 3 মান্থ থেকে 6 মান্থ, ওটা তার মেধার উপর ডিপেন্ড করে আর কি। জি, আমাদের এই কোর্সে হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার ইনক্লুড, একজন টেকনিশিয়ান, একজন পরিপূর্ণ টেকনিশিয়ান আর কি যেটাকে বলে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ধন্যবাদ। আমরা পডকাস্টটা শেষ করে দিব। আর এখন প্রায় 8-9টার দিকে টাইম হয়ে গেছে। জি, আমরা 2 মিনিট দিকে একটু মাসুম ভাইকে যেতে চাইতেছি আর কি। তো শ্রীমঙ্গল বাসায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শ্রীমঙ্গলের দুজন সুপরিচিত মুখ আপনারা ছিলেন মাসুম ভাই এবং আমাদের নাজমুল। তাদের সাথে আজকে পডকাস্ট করলাম। হয়তো পডকাস্টটা প্রায় 1 ঘন্টার উপর প্লাস হবে। তো আপনারা যারা দৃঢ়স্বস্তি দেখলেন, অনেকে জানলেন। আপনাদের কাছে এই পডকাস্টটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আর এই পডকাস্ট শুধুমাত্র কিন্তু আমার জন্য বা আপনার মানে শুধুমাত্র একজনের ডিপেন্ড করে না, পডকাস্ট আপনাদের কিন্তু শ্রীমঙ্গল পডকাস্ট শ্রীমঙ্গলের মানুষদের একটা দাবি এখানের মধ্যে আছে। তাই পরবর্তী পডকাস্ট আপনারা কাকে দেখতে চান অবশ্যই দ্রুত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর আমরা মাসুম ভাইয়ের কাছে লাস্ট একটা কোয়েশন মানে করব, যে বা বলবো যে মাসুম ভাই, আমরা আজকের এই পডকাস্টে মেসেজ দিচ্ছি একটাই, যে তারা যেন হাতের কাজ শিখে। যেহেতু আপনি মোবাইল নিয়ে এক্সপার্ট, মোবাইলের কাজ শিখে নিয়ে ওই বিষয়ে আমরা কথা বলছি। জি আচ্ছা, আপনি তো বিজনেস করেন ভাই, জি। আপনার মাসে ইনকাম কত? এই যে বিজনেস নিয়ে যদি বলি আমি, হ্যাঁ, বলেন। সেটা কেউ বলতে চায় না হ্যাঁ, বলেন। বিজনেসম্যানের ইনকামটা কি। হ্যাঁ আমি যদি ধরি, আসলে শহরে যারা বিজনেস করে কিন্তু হ্যাঁ। ব্যয়বহুল খরচ। হ্যাঁ আপনি যদি খরচ সহ চিন্তা করেন, হ্যাঁ, পার মান্থ না খরচ টরচ বাদ দিলাম, সব মিশিয়ে বলেন আমাদেরকে, 30+ আমার থাকে। খরচ সহ বলেন। খরচ সহ চিন্তা করা গেলে আপনার 80-90 হাজার টাকা ইনকাম হয়, লাইক এমন। ওকে, জি তো আপনারা যারা যারা চাকরির পিছনে ঘোরাফেরা করতেছেন, 25 বছর পড়ালেখা শেষ করার, পড়ালেখা তো 25 বছর, 15 বছর 15 বছর পড়ালেখা করলেন, তারপর 15 বছর পর আরো 1 বছর 2 বছর চাকরির জন্য ঘোরাফেরা করলেন, দেন দেখা গেল যে আপনার টাকা পয়সা না থাকার কারণে বা মামু খালা না থাকার কারণে আপনার চাকরিটা হলো না। পত্রিকাতে সুন্দর কথা শুনতে হলো, বা ওই যে পত্রিকায় নিউজ আসবে যে দেশে শিক্ষিত বেকারের আরো এত % হার বাড়ছে। তাই যদি আপনি এই দিন না দেখতে চান, তাহলে অবশ্যই হাতে কাজ, শুধু মোবাইল না, হাতে যে যত ধরনের কাজ আছে আপনারা সেটা এখন থেকে শেখার চেষ্টা চেষ্টা করুন। করুন। প্রয়োজনে মাসুম ভাই যোগাযোগ করুন, নাজমুল সাথে যোগাযোগ করুন। জি অবশ্যই। আচ্ছা, তো আপনারা শুনতে পেলেন মাসুম ভাইয়ের, আমরা যেটা একদম প্রাইভেসি ছিল সেটাও তিনি প্রকাশ করে ফেললেন। আপনারা যারা যারা আছেন, কাজ শিখতে চান, মাসুম ভাই যোগাযোগ করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের শ্রীমঙ্গল পডকাস্ট থেকে যারা যারা যাবে মাসুম ভাইয়ের কাছে, যে আমরা হাতের কাজ, মোবাইল মোবাইল কি বলে এটা, টেকনিশিয়ান নাকি, জি, না মোবাইল কি বলে এটা, মোবাইল সার্ভিসিং মোবাইল সার্ভিসিং কাজ শিখতে চাই, শ্রীমঙ্গল পডকাস্ট দেখে আসছি, তাহলে আপনাদের জন্য রয়ে যাবে ডিসকাউন্ট। শ্রীমঙ্গল পডকাস্ট থেকে এই প্রোমো কোড ইউজ করলে আপনারা পেয়ে যাবেন 15% ডিসকাউন্ট। 15%, রাইট? হ্যাঁ, ঠিক আছে ভাই, জি, তাহলে of ওইটা course. আপনাদের ডিল রয়ে গেল। অফকোর্স আমি 15% ডিসকাউন্ট দিব নাজমুল? আমার পক্ষ থেকে। যদি আপনাদের পডকাস্টের কুপন কোড কেউ নিয়ে আসে, হ্যাঁ, সেটা পার্সোনালি আমি 15% ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, তো মাসুম ভাই, আপনি কি আর কিছু বলতে চান, মানে কোন মেসেজ দিতে চান? আমি একটাই মেসেজ দিতে চাই। মেসেজটা কাকে দিবেন ওই বিষয়টা উল্লেখ করে বলে দিবেন। মেসেজটা আমি যারা ইয়াং জেন আছে, যারা এখন হ্যাঁ যারা ড্রপ আউট, আই মিন 8 ড্রপ আউট, 9 ড্রপ আউট, 10 ড্রপ আউট, যারা drop out দিতে নো চান? নো আমি যারা একদম ড্রপ আউট হয়ে চিন্তা করতেছে আমাকে দিয়ে কিছু হবে না, হ্যাঁ আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে তোমরা এটা চিন্তা করো না তোমাদের কিছু হবে না, তোমাদের যদি সব কিছু হবে, জাস্ট তোমাদের চিন্তা করতে হবে, ট্রাই করতে হবে। হ্যাঁ। তোমরা যে কোনো হাতের কাজ শিখো, শুধু মোবাইল না, হাতের কাজের কোনো শেষ নেই। হ্যাঁ। যে হাতের কাজ শিখবে তারই লাইফ স্ট্যান্ডার্ড হবে, আমি এটাই মনে করি। হ্যাঁ। এটি আমার লাস্ট কথা ছিল, যে যারা জিজেন বা যারাই আছে এখন, কেউ বেকার ঘোরাফেরা না করে সবাই যেন হাতের কাজ শিখে, এটি প্রত্যাশা করি আমাদের জেনারেশনের কাছে। আচ্ছা, এই মেসেজটা দিলেন আপনি তাদের যারা কাজ শিখতে চায়। কাজ শিখতে চাই। এখন যেহেতু ভাই আপনার মাধ্যমে অনেক, আপনার ছাত্ররা অনেক কাজ করে বা আপনার মাধ্যমে কাজ শিখছে, জি বা শ্রীমঙ্গলে আপনার কম্পিটিশন অনেকজন হ্যাঁ, আছে। অবশ্যই কম্পিটিশন তো আছে। নাজমানের কথা বললো শখের যে বিষয়টা, জি তো অনেক দোকান আছে বা অনেক শপ আছে যারা কাজ করে, জি তারা বিভিন্ন মাধ্যমে, আমরা জানি না বা এগুলো ভালো করে বুঝিও না, জি তারা ওই যে অবৈধ বলেন, মানে জি হ্যাঁ, রাইট, বলেন। হ্যাঁ, বুঝতে পারছেন হয়তো, তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান সৎ বিষয় নিয়ে, কি মেসেজ আসলে আমি মনে করি যারা ব্যবসা করে অবশ্যই সৎ উদ্দেশ্য নিয়ে ব্যবসা করা উচিত, কারণ সৎ ব্যবসার মধ্যে আল্লাহ একটা রহমত থাকে অন্যরকম। আর এই টেকনিক্যাল ডিপার্টমেন্টকে মানুষ খুবই কম বিশ্বাস করে, এটা কিন্তু আমি আমার দিক দিয়ে বলি, আমাকে সবাই বিশ্বাস করে আমি তা বলতেছি না। 100-এর মধ্যে 50% আমাকে বিশ্বাস নাও করতে পারে, 50% আমাকে বিশ্বাস করে, এমনটাই তো। তো আসলে এটা অনেকেরই ভুল ধারণা থাকে যে মেকাররা চুরি করে, মেকারি করে, এটা থেকে আমাদেরকে বাড়িয়ে আসতে হবে। আর যারা ব্যবসা করেন, যারা মোবাইল ব্যবসা করেন বা যে কোনো ব্যবসা করেন, তাদের দেশে মেসেজ থাকবে আমার, অবশ্যই কাস্টমার সার্ভিসটা বেটার হইতে হবে। আপনার হাসিতে যেন কাস্টমার আপনার ফ্রেন্ড হয়ে যায়, এটাই আপনাকে মনে রাখতে হবে। আর এটি আপনি গুডনেস নিয়ে আসবেন ইনশাআল্লাহ বিজনেসের জন্য। বাস এতটুকুই, আপনার কিছু বলার? আমি ওভারঅল সবাইকে ধন্যবাদ দিতে চাই মাসুম ভাইকে, যে এত সুন্দর একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য। আচ্ছা, এরকম ডিসকাউন্ট কিন্তু নাই আর। উনি আমাদের শ্রীমঙ্গল পডকাস্টের যারা অডিয়েন্স আছে, যারা শিখতে যাবে, ওনাদেরকে একটা বড় একটা ডিসকাউন্ট দিচ্ছে। জি পাশাপাশি নাজমুলও ভালোভাবে তো শেষ সফটওয়্যারে যা কিছু আছে শিখাচ্ছে, তা আবারও সে এইটা বলছে যে যারা ফুল সফটওয়্যার নিয়ে শিখতে চায় তাকেও শিখাবে। শিখাবে, হ্যাঁ,
তো আজকের পডকাস্ট থেকে আমি শ্রীমঙ্গলের অডিয়েন্স যারা, শুধু শ্রীমঙ্গল না, আমাদের ভিডিও যে যে জায়গায় পৌঁছাবে হ্যাঁ হ্যাঁ সব জায়গার অডিয়েন্সদেরকে এটাই বলতে চাই যে আপনারা যেটাই করেন বেকার থাকা যাবে না। দেখেন, কর্মমুকুট হন সবাই। হ্যাঁ, জি। সবাই কর্মক্ষম হতে হবে, সবাইকে কাজ করতে হবে, কিছু না কিছু একটা করতে হবে। তো সবাই নিজের কাজ করবেন, বেকার থাকা যাবে না, এবং আপনার ফ্যামিলি এবং দেশকে সামনে নিয়ে যাবেন। তো এই কথা বলেই আমি আমার বক্তব্যটা এখানে শেষ করেন, নয়নের কাছে দিয়ে দিচ্ছি। নয়ন, তুমি বলবেন। আসলে কথার শেষ, কিন্তু আমার মনে হয় প্রশ্ন দুইটা মাথায় চলে আসছে আর কি। লাস্ট কোয়েশ্চেন ভাই, জি। আজকে শ্রীমঙ্গল পডকাস্ট আসার পর, আমাদের শ্রীমঙ্গল পডকাস্টে আসার পর আপনার কেমন ফিল হচ্ছে? এগুলা কথা তো তেমন কাউকে বলা হয় না, জি। আজকে কথাটা শেয়ার করতে পারলেন। আপনার মতামত কি, আপনার কাছে কেমন লাগছে ওই বিষয়টা আসলে আমাকে বলতেন। পার্সোনালি মন থেকে বলতেছি, আচ্ছা। শ্রীমঙ্গলে অলরেডি ওন বিজনেস আমার যেটা সেট আপ করে 6 ইয়ার্স। আচ্ছা, এভাবে কেউ আমাকে টেবিলে রেখে বলে না যে আসেন ভাই, বলেন কিছু একটা আমাদের থ্যাংক ইউ আমাদের উদ্দেশ্যে বলেন, বা আমাদের যারা হ্যাঁ। বেকারত্ব তাদের কিছু বলেন। হ্যাঁ হ্যাঁ আমি পার্সোনালি আমাদের পডকাস্টকে, শ্রীমঙ্গল পডকাস্টকে আমি আমার অন্তর থেকে আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাই। হ্যাঁ। এত সুন্দর একটা পরিবেশ তৈরি করছেন আমাদের জন্য। আমি আচ্ছা, আমি ধন্যবাদ। খুবই আন্তরিক আপনাদের প্রতি। ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আপনারা কিন্তু এতক্ষণ কনফার্ম হয়ে গেলেন যে শ্রীমঙ্গল পডকাস্ট আপনার আমার কারো ব্যক্তিগত না, সবার এটা। আপনি চাইলেও আপনার গল্পটা এখানে শেয়ার করতে পারবেন, আপনার উঠে আসা গল্প শেয়ার করতে পারবেন, আপনার কষ্টের গল্প শেয়ার করতে পারবেন। তাই আজকের মতো বিদায় নিচ্ছি আমরা মাসুম ভাইয়ের কাছ থেকে। নাজমুল ভাই কিছু বলার আছে আর? ধন্যবাদ মাসুম ভাইকে ও নাজমুলকে আমাদের পডকাস্টে অংশগ্রহণ করার জন্য। আর বলে রেখে আপনাদেরকে, এখন থেকে প্রত্যেক মাসে 4টা করে আপনার রেগুলার পডকাস্ট পাবেন। আপনার পছন্দের মানুষকে আমরা অবশ্যই নিয়ে আসবো, এখানে নিয়ে আসার চেষ্টা করবো। তাই আপনারা পরবর্তী পডকাস্টে কাকে দেখতে চান অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।